গেলাম ভাই। ও, কি অবস্থা বাচ্চারা? ভালো? আমাকে দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে তো। জাহাঙ্গীরনগর ডি ইউনিট বায়োলজি নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো। যারা ভাবছো যে এই ক্লাস করলে সব শেষ হয়ে যাবে, তারা ভুল। এই ক্লাস করলে তুমি একটা আইডিয়া পাবা, অ্যান্ড আমার এখন দীর্ঘ সময় ক্লাস নেওয়ার সুযোগ সময় কোনোটাই নেই। বাট যারা কোনো আইডিয়া রাখতে পারছো না, তারা এই ক্লাসটা দেখো, অ্যান্ড আমি যে টপিকগুলো পড়বো সেগুলো লাস্ট টাইমে অবশ্যই একটু উল্টায় যাবা, ঠিক আছে? তোমরা জানো যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে মোট 44টা বায়োলজি থেকে প্রশ্ন আসে। এর মধ্যে 22টা আসে তোমার বোটানি থেকে, 22টা জুলজি থেকে, মোর অর লেস। তো যারা বায়োলজি ভালো পারে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, এটা আর মানে বলার অপেক্ষা রাখে না। অ্যান্ড এই জায়গার প্রশ্নগুলা সত্যিকার অর্থে বইয়ের কোনো জায়গা বাদ দেয় না। তো যারা ভালো করে বই পড়ছো তারা এটার প্রতিদান পাবা। জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তারা প্রতিদান পাবা। আগে আগে আমাকে জানাও যে ঠিকঠাক শুনতে দেখতে পাচ্ছ কিনা। প্লাস হচ্ছে তোমার এইটা কি দিলা, চাবি ডি ইউনিট রিভিশন দাও। হুম হুম, আচ্ছা আমি এডিট করছি। তো তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও। আমি লিখছি। হ্যাঁ, তো আমি যে কথাই ছিলাম, আসলে আমি একটু অ্যানালাইসিস মূলক কথা বলবো, তারপর আসলে পড়ায় যাব। তো আমি যেটা বলতেছিলাম যে তোমার আসলে 80 নাম্বার থাকবে, রাইট? ভর্তি পরীক্ষা হবে 80 নাম্বারের, অ্যান্ড এটার জন্য আমি যতটুকু জানি যে 55 মিনিটস টাইম থাকবে তোমার। সো হুম, তো 55 মিনিটস টাইমস এর মধ্যে তোমার আসলে কত পাইতে হবে চান্স পাইতে গেলে? কি মনে হয় তোমার? তো চান্স পাইতে গেলে তোমাকে পাইতে হবে আসলে, আমার কাছে মনে হয় যে, আচ্ছা আগে তোমাকে মানবন্ধনটা একটু ভেঙে দেখাই, যেখানে আসলে জিপিএ এর উপর থাকে 20 নাম্বার, আর হচ্ছে তোমার এক্সাম যেটা হবে সেটার উপর থাকবে 80 নাম্বার, রাইট? তো জিপিএ তে তোমার এসএসসি জিপিএ কে 1.5 দিয়ে গুণ করে আর কি, হ্যাঁ। আর এইচএসসি জিপিএ কে, এগুলো অনেকে জানো, অনেকে হয়তো বা জানো না, 2.5 দিয়ে গুণ করে, বুঝছো? তো এসএসসি ধরো দুইটাতে যদি তুমি 5 পেয়ে থাকো, তাহলে আমি 20 ধরে নিচ্ছি, আর যে যত কম নাম্বার আসছে ওটা তুমি হিসাব করে নিও। তো এই পাশে তুমি যদি 20 পাও, আর এই পাশে তুমি যদি ধরো কত বলবো 58 পাও, তাহলে তোমার নাম্বার আসতেছে কত, 78 এর মতো। এইটাকে গড়পড়তা একটা সেফ নাম্বার ধরতে পারো। আরো ভালো হয় যদি 80-র উপরে পাও, জিপিএ এবং এক্সামের নাম্বার মিলিয়ে, বুঝছো? আর এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে প্রত্যেকটা ভুল নাম্বারে, ভুল অ্যান্সারে তোমাকে 0.25 করে 0.2 করে কাটবে। মেডিকেলে বা অন্যান্য পরীক্ষাতে যেটা দেখো যে 4টা ভুল গেলে 1 নাম্বার কাটা, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 5টা ভুল গেলে 1 নাম্বার কাটা। তো আমি বলবো এখানে আর একটু বেশি চান্স নেওয়ার জন্য, যেহেতু নেগেটিভ মার্কিংটা কম, তাই তুমি চান্সটা একটু বেশি নাও। বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, বুঝছো? আর এখানে এখন হচ্ছে শিফট ভিত্তিক রেজাল্ট হয়, and তোমাদের এক্সাম তো 2টা শিফট, মানে 2 দিন জুড়ে পরীক্ষা হবে, মানে নতুন রুটিন আমি যতটুকু জানি। সো তোমরা যেটা করতে পারো, যারা একটু পরের শিফটগুলোতে পরীক্ষা দিবা, তারা আগের শিফটের প্রশ্ন জোগাড় করে সেই শিফট অনুযায়ী একটু করে ওই টপিকগুলো দেখতে পারো, কারণ এখানে প্রশ্নের স্ট্যান্ডার্ড সেম রাখার জন্য একই টাইপের টপিক থেকে প্রশ্ন দেওয়া হয়। এখন একই টাইপের প্রশ্ন দেওয়া হলেও কিন্তু রেজাল্ট কিন্তু শিফট ভিত্তিক আলাদা, বুঝছো? তো শিফট ভিত্তিক আলাদা হওয়ার জন্য তুমি এভাবে চিন্তা করার কোনো কারণ নাই যে আরে আমার প্রশ্ন দেখে পরের ব্যাচ যদি পরীক্ষা দিয়ে ফেলে, তাহলে তো আমার চেয়ে বেশি নাম্বার পেয়ে সে চান্স পেয়ে যাবে। তোমার সাথে তার প্রতিযোগিতাই নাই, ওর সাথে ওর শিফটের মানুষজনের প্রতিযোগিতা। তো তোমার শিফটের অনেকেই হয়তো বা প্রশ্ন দেখছে যে কি কি প্রশ্ন আসলো আগে শিফটে, তো তুমিও যদি বন্ধু থাকে আগে একটু মানে সব প্রশ্ন পাবা না, বাট তুমি শুনে শুনে যতটুকু পারো
যে আচ্ছা কোয়ান্টাম নাম্বার থেকে একটা প্রশ্ন আসছে, তাহলে তুমি কোয়ান্টাম নাম্বারটা দেখে ফেললা, বা এরকম করে টপিকগুলা চেক দিয়ে ফেললা, তাহলে কি হবে, ওই দেখবা যে পরীক্ষার হলে কমন পাচ্ছ, এন্ড এটা তোমাকে ভালো ফিল করাবে, বুঝছো? আর এখানে সিট কিন্তু তুলনামূলকভাবে কম। মানে আমরা মেডিকেলে বা এগ্রিতে যে বিপুল পরিমাণ সিট দেখি, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে সিট কত, এই 300-র আশেপাশে, তাই না? 300-র আশেপাশে সিট। এই হ্যাঁ, এই যে হতাশ হচ্ছে যে ফার্স্ট শিফট কে দিবে কোশ্চেন, তোমার তো লাগবে না, তোমার শিফটে তো কেউই তোমার কোশ্চেন দেখতেছে না। বাট তুমি ধরো 5 নাম্বার শিফট, বুঝছো? তুমি ধরো 5 নাম্বার শিফট, তো 5 নাম্বার শিফটের অনেকেই প্রথম দ্বিতীয় বা তৃতীয় শিফটের একটা প্রশ্ন মানে বন্ধুদের কাছ থেকে শুনে শুনে কিছু জানছে। তো তুমিও চেষ্টা করবা, এটা ইটস নট ম্যান্ডেটরি, বাট এটা করতে পারলে ভালো। তোমার তো তোমার শিফটের সাথে প্রতিযোগিতা, এই দুঃখ পাওয়ার কিছু নাই, বুঝছো? এই তো এখানে দুঃখ পাইলে এটা অযাচিত হবে, এটা অদরকারি হবে। ওকে, আচ্ছা ভাই, সিইও এর জন্য কি নিবেন? সিইও আর এগ্রির জন্য একটা ম্যারাথন ক্লাস নিব। এগুলো হচ্ছে খুব কম্প্যাক্ট আকারে নিচ্ছি, খুব অল্প কথাই নিচ্ছি, বেশি নিচ্ছি না। কিন্তু এগ্রির আগে 27 তারিখ এবং 28 তারিখ, 27-এ আমি নিব, 28-এ সাদি নিবে। তো আমরা হচ্ছে তোমার এগ্রি এবং সিইউ কে কেন্দ্র করে আমরা ম্যারাথন ক্লাস দেবো, যেগুলোর মানে যেগুলো প্রায় 3-3.5 ঘন্টা হবে ইনশাল্লাহ, যদি বাঁচায় রাখে আল্লাহ। তো আমি ওইখানে একটু বেশি করে তোমাদের পড়াই দেওয়ার চেষ্টা করব, কারণ এগ্রির সিট আসলে অনেক বেশি, ওইখানে তোমাকে আমি যদি একটু পড়াই দেই, ওইটা থেকে তোমার অনেক কাজে আসবে। আর এই জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাটা অনেক বেশি। যারা একটু ভালো করে বায়োলজি পড়ছো তাদের সম্ভাবনা আসলে সবচেয়ে বেশি, বুঝছো? আর কেমিস্ট্রিকেও ফেলে দেওয়া যাবে না। যারা মানবন্টনটাই জানো না, বলো মানবন্টন কি? আচ্ছা, মানবন্টনের আগে লিখি হচ্ছে এই 80 নাম্বারের মধ্যে বাংলায় আছে 4, বুঝছো? ইংরেজিতে আছে 4, আর কি আইকিউতে আছে 4, এগুলো বোধহয় জানো, রাইট? তো এই 12 নম্বরেও কিন্তু খেলা আছে। আইকিউ কিন্তু তোমরা যাদের মোটামুটি বুদ্ধি আছে তারা 4টাই পারবা, বুঝছো? আর বাংলা ইংলিশও বেসিক দিয়ে বা আগের বছরের প্রশ্নগুলো খালি যদি একবার দেখে যাও, এখন বললো না যে ভাই আপনি বাংলা বা ইংলিশ পড়ার, তুমি জাস্ট লাস্ট 2 3 4 5 ইয়ার্স এর প্রশ্ন দেখে গেলেই কমন পাবা গ্রামার থেকে। ওকে, গেল। এরপরে ধরো তোমার আছে কি, এরপরে হচ্ছে বায়োলজি। বায়োলজি তো 44, মানে বোটানিতে তোমার হচ্ছে 22, জুলজিতে 22। ধুর, বেশি লিখে ফেললাম কেন? তাহলে এখানে 44 দেখো তো। ওকে, উপরটা দাও। আচ্ছা, এখন কি ঠিকঠাক বাচ্চারা? এখন দেখতে পাচ্ছ বোধহয় না? সরি ইন্টারাপশনের জন্য। এই যে বলছে এক্সামের পর পিক দিছে, আমি যতটুকু জানি এখানে তোমার নিয়ে যায়, প্রশ্ন নিয়ে যায়, ছবি দেওয়ার সুযোগ নাই, বন্ধুর কাছ থেকে শুনতে হবে, বুঝছো? প্রশ্ন দিবে না তোমাকে, বন্ধুর কাছ থেকে শুনতে হবে। তো তোমার বন্ধুকে বুদ্ধিমান হইতে হবে তোমাকে বলার মতো। আচ্ছা, উম, তারপর কেউ কেউ বলছো ভাই এগ্রির জন্য দেখতেছি, আচ্ছা দেখতে পারো, বাট এগ্রির জন্য আবার একটা নিব আর কি, বুঝছো? এগ্রির জন্য আর একটু শ্যালো লাগে, মানে বায়োলজি অত গভীরে না হলেও হয়, জাভিডি এর জন্য বায়োলজি বেশ গভীরে লাগে। এই ওকে, আমরা প্রশ্ন সলভে যাব, কথা বলবো, তার আগে একটু গাইডলাইন মূলক কথা বলবো, জানো? কারণ এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বলে একটা সাবজেক্টই আছে। তো ওই সাবজেক্টের টিচাররা যদি প্রশ্ন করতে বসেন, তাহলে ডেফিনেটলি তাদের পছন্দের জায়গা থাকবে হচ্ছে এই ধরো তোমার জীব প্রযুক্তি চ্যাপ্টারটা, অথবা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলা, এই ব্যাপারে। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, আমরা দেখি এই প্রশ্নটা পারি কিনা। কোনটি কোষের বর্জ্য পদার্থ? তাহলে কোষের মধ্যে কি থাকে বলো? কোষের মধ্যে সজীব বস্তু থাকে, যেটাকে আমরা প্রোটোপ্লাজম বলছি, আর নির্জীব বস্তু থাকে। নির্জীব বস্তুর মধ্যে একটা হচ্ছে কোষ প্রাচীর, আর থাকে আচ্ছা, আমাদের এই লাইফটা খুব ইন্টারাপ্টেড হচ্ছে। আমি একটা কাজ করতে পারি যে আমি ক্লাসটা আলাদা করে শুট করি, অ্যান্ড দেন আমি এইটা উইদিন 1 আওয়ার আপলোড করে দিচ্ছি আমার পেজ থেকে, ইউটিউব থেকে। কারণ আমরা বারবার ইন্টারাপ্ট হচ্ছে, আমাদের এখানে 3টা ওয়াইফাই আছে, অ্যান্ড আমরা 3টা দিয়েই ট্রাই করছি, বাট স্টিল আমরা ইন্টারাপ্টেড হচ্ছি। হ্যাঁ, হবে নাকি আমরা লাস্ট একটা ট্রাই নিব? না, ওরা তো ধৈর্য নিয়ে আছে আমার সাথে অনেকক্ষণ ধরে। আইএসওটা একটু ই করে দাও, অ্যাডজাস্ট করে দাও।
ওকে, আচ্ছা যাই, ভাইয়া বলছে যে হবে। তো নিঃসৃত পদার্থকে আমরা মনে রাখতে পারি হার পেন দিয়ে, হার ফর হরমোন। এটার অ্যান্সার করো তোমরা, এটার মানে বিশ্লেষণ দেখতে দেখতে এটা অ্যান্সার করে ফেলো, এই জন্য সময় দিচ্ছি। হার দিয়ে হচ্ছে হরমোন, পি দিয়ে হচ্ছে পিগমেন্ট, ই দিয়ে কি বলো, ই দিয়ে হচ্ছে এনজাইম, এন ফর নেকটার। এরা সবাই কোষের মধ্যে নিঃসৃত হয়, কোষ থেকে নিঃসৃত হয়। এখন চাইছে হচ্ছে বর্জ্য পদার্থ, উদ্বায়ী তেল, ট্যানিন, লেটেক্স, এরা সবাই আসলে বর্জ্য পদার্থের অন্তর্গত। তাহলে আমরা বর্জ্যগুলোও চিনলাম, আবার নিঃসৃত পদার্থও চিনলাম। ওকে, আরো দুইটা বর্জ্য থাকে কোষের ভেতরে। আচ্ছা, ওদের নাম কি? একটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, আর এটার নাম হচ্ছে, আমি একটু প্রশ্ন ধরে আশেপাশে যা পড়া আছে এগুলো একটু পড়াই দিচ্ছি। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম অক্সালেট, এই অক্সালেট কথাটা বললেই আমার কাছে সুয়ের মতো লাগে, বুঝছো? একদম বিধে যায়। অক্সালেট খুব তীক্ষ্ণ মনে হয়। এইটা কোষের মধ্যেও সূচের মতো অবস্থান করতে পারে, তখন এটাকে ডাকবো র্যাফাইট নামে। এই র্যাফাইট নামটাকেও খুব তীক্ষ্ণ অনুভব হয়। আমি আমার নিজের মতো আমার পৃথিবী বানাই নিছি আর কি। আমার কাছে ক্যালসিয়াম অক্সালেট বললেই একটা সুয়ের গুতা লাগে, র্যাফাইট বললেই একটা সুয়ের গুতা লাগে, এই আর কি। এটাও কোষের একটা বর্জ্য। আর আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা নির্জীব পদার্থ বলতে পারো এদেরকে, হ্যাঁ, কোষের ভেতরে থাকে। ক্যালসিয়াম কার্বনেট গুলো থাকে আঙুরের থোকার মতো, বুঝছো? তো তখন ওদেরকে বলি হচ্ছে সিস্টোলিথ। সিস্টো শব্দের অর্থ হচ্ছে থলি, তো থলির মতো অবস্থান করছে। এখন কি সব ঠিকঠাক? ওকে। আর লিথ মানে হচ্ছে পাথর, তো ক্যালসিয়াম কার্বনেটকে আমরা চুনা পাথর বলি না? তাহলে এই পাথরটা লিথ আঙুরের থোকার মতো অবস্থান করছে কোষের ভেতরে, তাই সিস্টোলিথ। তো এটা ভুল করবো না যে সিস্টোলিথ বলা হয় ক্যালসিয়াম কার্বনেটকে, আর সূচের মতো ক্যালসিয়াম অক্সালেটকে বলা হয় গ্রাফাইট। তারপর বর্জ্য, নির্জীব পদার্থ এগুলা নিয়ে আমরা পারলাম, রাইট? আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। কোনটা দেহকোষ নয়? খুব ইজি প্রশ্ন। এগুলো সবই দেহকোষ, কিন্তু শুক্রাণু এটা কি বলো? এটা হচ্ছে জনন কোষ। তাহলে জনন কোষ বলতে আমরা বুঝি শুক্রাণু আর ডিম্বাণু, তাই না? এন্ড এদের মধ্যে ক্রোমোজোম থাকে কেমন? হ্যাপ্লয়েড। দ্যাট মিন্স তুমি যদি একটা শুক্রাণুর নিউক্লিয়াস দেখো, তাহলে দেখবে এখানে 1 নাম্বার ক্রোমোজোম কয়টা? একটা। 2 নাম্বার ক্রোমোজোম কয়টা? একটা। 3 নাম্বার ক্রোমোজোম কয়টা? একটা। সব একটা একটা করে। অপরদিকে তুমি যদি একটা দেহকোষের নিউক্লিয়াস দেখো যেটা ডিপ্লয়েড, ওইখানে দেখতে পাবে 1 নাম্বার ক্রোমোজোম কয়টা? দুইটা। ওকে, 2 নাম্বার ক্রোমোজোম কয়টা? দুইটা। 3 নাম্বার ক্রোমোজোম কয়টা? দুইটা। তো সবই দুইটা দুইটা করে, জোড়ায় জোড়ায়, তখন এটাকে তুমি বলবা ডিপ্লয়েড। আর যদি সব তিনটা তিনটা করে থাকতো তাহলে ট্রিপ্লয়েড, বুঝছো? ভাই পিডিএফ কি দিবেন? পিডিএফ লাগবে? প্রশ্ন একবার সলভ করে চলে যাও, পিডিএফ আর পড়ার টাইম নেই, বুঝছো? এইটাই তোমার শেষ ক্লাস, এভাবে পড়ো। কারণ যেগুলো পড়তেছো এগুলো তো আর দেখার সুযোগ নাই, এখনই ভালো করে দেখে ফেলো। ওকে, আচ্ছা, কোথায় ছিলাম তাহলে বল? তাহলে শুক্রাণু, ডিম্বাণু এরা হচ্ছে জনন কোষ, আর বাকিগুলো সব দেহকোষ। ডিএনএ এর প্রত্যেকটা ঘূর্ণনে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত? তাহলে ডিএনএ স্ট্রাকচার থেকে প্রশ্ন আসছে। আর কি কি প্রশ্ন আসতে পারে? ডিএনএ গঠন কে প্রদান করেন? দুজন বিজ্ঞানী, ওয়াটসন আর ক্রিক। ওরা কিভাবে প্রদান করেন? এক্স রে ক্রিস্টালোগ্রাফি করে, একটা মেথড, এক্স রে এর মাধ্যমে ক্রিস্টালোগ্রাফি করে ওরা ডিএনএ ডিজাইনটা পায়। এন্ড এটাকে ওরা কাঠ, নাট, বল্টু দিয়ে প্রেজেন্ট করে, এন্ড এর জন্য ওদেরকে আমরা নোবেলও দেই, বুঝছো? 1953 সালে তারা এই ডিজাইনটা আমাদেরকে দেয়, যে এটার দুইটা সূত্র থাকে ডিএনএ, ডাবল হেলিক্স মডেল। এরপর তাদেরকে 1961 সালে আমরা নোবেল পুরস্কার দিই। কয়েকদিন আগে ওয়াটসন সাহেব মারা গেলেন, বুঝছো? তো ওইটা যদি কারো মাথায় লেগে থাকে ওনাদের থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। তো এখানে জিজ্ঞেস করছে প্রত্যেকটা ঘূর্ণনে, প্রত্যেকটা ঘূর্ণন বা প্রত্যেকটা প্যাচ বলতে আসলে কতটুকু বোঝায়? এতটুকু। এই দেখো, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এটা হচ্ছে একটা প্যাচ। প্রত্যেকটা প্যাচের মধ্যে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। দ্যাট মিন্স এই ধরো 1 জোড়া নিউক্লিওটাইড, এখানে আরেক জোড়া নিউক্লিওটাইড, এখানে আরেক জোড়া নিউক্লিওটাইড, এরকম 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। আমি যদি গড়পড়তা ধরি, এখানে 5টা হচ্ছে এই এই জোড়া, আর 5টা হচ্ছে এই জোড়া। তাহলে বলো এখানে হাইড্রোজেন বন্ড কয়টা? এখানে 5 দুগুণে 10টা বন্ড, আর এখানে 3 5 15টা বন্ড। তাহলে প্রত্যেক প্যাচে কতগুলো হাইড্রোজেন বন্ড থাকতে পারে? 25টা। এরপর এটা দৈর্ঘ্য প্রস্থগুলো শিখে রাখা দরকার, মাপঝোঁকগুলা। এই পুরো প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। যদি ন্যানোমিটারে বলো তাহলে 10 দিয়ে ভাগ করে দিতে হবে, 3.4 ন্যানোমিটার। আর এই যে ব্যাস, এই ব্যাসের দৈর্ঘ্য কত? এই ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তাহলে দুইটা সূত্রকের মধ্যে দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তুমি বলবো ভাই এখানে দূরত্ব বেশি এখানে দূরত্ব কম, এটা একটা 3D ব্যাপার। আমি 2D সার্ফেস রাখছি, এই জন্য তোমার কাছে এমন মনে হচ্ছে। যেমন ধরো আমি এভাবে ধরলাম, তুমি যদি বলো যে ভাই আপনার দুইটা হাত লেগে আছে এখানে জয়েন্টে, তাহলে তুমি ভুল, খেয়াল করে দেখো।
দেখছো, লেগে নাই কিন্তু, বাট এই পাশ থেকে দেখলে মনে হচ্ছে আচ্ছা আমার দুইটা হাত লেগে আছে। তো এই জিনিসটা এরকমই অনেকটা, বুঝছো? এখন তোমরা আমাকে বলবা যে ডিএনএ অণু স্ট্রাকচারে পরপর দুইটা নাইট্রোজেন, পরপর দুইটা নিউক্লিওটাইড জোড়ার মধ্যকার দূরত্ব কত? এটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন, অ্যাংস্ট্রমে বলবা। প্রশ্নটা বুঝছো? পরপর দুইটা নিউক্লিওটাইড জোড়া বলতে কোনটাকে বুঝতেছি? মনে করো এটা লাল জোড়া, এটা হচ্ছে পিঙ্ক বা গোলাপি জোড়া। এখন এই দুইটার মাঝখানের দূরত্ব কতখানি এটা তোমার কাছে জানতে চাইছি। এটা খুবই ইজি, লিখে ফেলো। যদি পুরোটার দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম হয় আর এখানে 10 জোড়া থাকে, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলেই তো আমি এই ডিসটেন্স পেয়ে যাবো। এটুকু কত হলো তাহলে? 3.4 অ্যাংস্ট্রম। বুঝছো? এই এখন কি সব ওকে কিনা? জান্নাত যে লিখলা 0.34, এটা ন্যানোমিটারে লিখতে হবে। ওকে, ওকে, চলো তারপর যাই। পরিবেশীয় কোন উপাদানটা ডিএনএ তে ক্ষত তৈরি করতে পারে? এইবার ধরো আসলো যে ডিএনএ তে ক্ষত তৈরি হলে এটাকে কি বলে? উত্তর হচ্ছে মিউটেশন। কি বলে বলো? মিউটেশন। বাংলায় এটা বাংলা করছি পরিবৃত্তি। মিউটেশন মানে কি? ধরো একটা ডিএনএ এর অণু, এইখানে ছিল তোমার অ্যাডেনিন, এইখানে ছিল থায়ামিন, কিন্তু কোনো একটা কারণে এই থায়ামিনের জায়গায় এসে একটা গুয়ানিন বসছে, বুঝো? তাহলে কি এটা স্ট্রাকচার আগের মতো রইলো? না। এরকম হঠাৎ করে যদি ডিএনএ অণু স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসে, সেটাকে আমরা বলি হচ্ছে মিউটেশন। এন্ড মিউটেশন হইতে পারে কি কি কারণে? ইউভি রশ্মি দিয়ে হইতে পারে, বিষাক্ত কেমিক্যাল বা মৌল দিয়ে হতে পারে, কার্সিনোজেনিক পদার্থ মানে যারা ক্যান্সার তৈরি করে তাদেরকে দিয়ে হতে পারে। তাহলে অ্যান্সার হবে সবগুলা, বুঝছো? সবগুলা। ওকে, তারপর দেখি কোনটা গ্লাইসিন নির্দেশিত কোডন নয়। তাহলে কোডন থেকেও কমনলি একটা প্রশ্ন থাকে, এতগুলা প্রশ্ন করতে হয়। আর আচ্ছা ভালো কথা, এখন তোমাদের জিজ্ঞাসা আছে যে ভাই শর্ট পড়বো না ফুল পড়বো? প্রথম কথা, মেডিকেলের জন্য যারা ফুল পড়ছো তারা আলহামদুলিল্লাহ ধরো তুমি অন এন এভারেজ, আমার কথার কোনো আসলে নাই, ভিত্তি নাই, আমি আগের বছরগুলো যেরকম দেখছি ওইটার উপরে, মানে ভিত্তি নাই বলবো না, মানে কি বলবো, অকাট্য প্রমাণ বলবো না বা এটাই হবে বলবো না, বাট আগের বছরগুলো দেখলে দেখি যে 3টা 4টা প্রশ্ন 44টার মধ্যে বা আরেকটু বেশি হতে পারে, এরকম প্রশ্ন আসলে শর্টের বাইরে থেকে আসে, বুঝছো? মোস্ট অফ দ্য কোশ্চেন শর্ট থেকে আসে। তাহলে তোমরা যারা শর্ট পড়ছো ভার্সিটির জন্য তারা শর্টের উপরে প্রিপারেশন নিবা। এই জাহাঙ্গীরনগর ডি এর জন্য ফুলের উপর আপাতত প্রিপারেশন নেওয়ার দরকার নাই। আর যারা মেডিকেলের জন্য ফুল পড়ছো আলহামদুলিল্লাহ, মেইনলি শর্ট গুলাই পড়ে যাও, ঠিক আছে? ফুলগুলো পড়ে এখন আর কাভার করতে পারবে না, ওইটা দিয়ে যদি কাভার হয় বা মনে পড়ে দুই একটা যদি আসে, ওইটা যদি মনে পড়ে পড়লো আলহামদুলিল্লাহ, না পড়লে প্যারা নেওয়ার কিছু নাই, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, প্রশ্ন আসছে কোনটা গ্লাইসিন নির্দেশিত কোডন নয়। এখন অনেকগুলা কোডন আছে, মোট কোডন হচ্ছে 64টা, এর মধ্যে 3টা হচ্ছে স্টপ কোডন, বুঝছো? বাকি 61টা কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এইগুলো সব শিখা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি অ্যাটলিস্ট 4টা কোডন শিখে যাব। কয়টা বল? সিট পাওয়ার জন্য, আচ্ছা প্রথম কথা, সিট বানান হবে হচ্ছে SEAT, হ্যাঁ, এটা হচ্ছে একটা ভার্সিটির সিট। ওকে, আর এসএসসি কমপ্লেক্স বায়োলজি ক্লাস কবে দিব? বড় ভাই আপুদের পড়াশোনাটা একটু শেষ করি, হ্যাঁ, এরপর দেখি আল্লাহ যদি বাঁচান। ওকে, দোয়া করো তোমরা যেন দিতে পারি। কোথায় ছিলাম বলতো? হ্যাঁ, তাহলে সিট পাওয়ার জন্য তোমাকে 80+ টার্গেট রাখা উচিত, অ্যাটলিস্ট 75+ পাইতে হবে 100-র মধ্যে। ওকে, ওকে, আচ্ছা কোথায় ছিলাম? ও, 4টা কোডন তোমাকে মাস শিখতে হবে। একটা হচ্ছে স্টার্ট কোডন। এই কোডন কি জিনিস? কোডন থাকে এমআরএনএ তে। কোডন কোথায় থাকে বল? এমআরএনএ তে। আচ্ছা, এমআরএনএ তে সবসময় ট্রান্সলেশন শুরু হয় কোন কোডন দিয়ে? AUG। কি দিয়ে শুরু হয় বল? AUG। এন্ড AUG কোনটাকে কোড করে? মেথিওনিন। মেথিওনিন বলে একটা অ্যামাইনো অ্যাসিডকে সে কোড করে। এটা হচ্ছে স্টার্ট কোডন। এটা তোমাকে শিখতে হবে, জানতে হবে, পারতে হবে। আচ্ছা, এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। এরকম একটা কবিতা ছিল শামসুর রহমানের, বুঝছো? নয়ন, তোমার অবস্থা এরকম হয়ে গেছে, বুঝছো? মানুষের এত কথা তো শোনা যাবে না। পিছে পিছে কি ফেলে আসছো, পিছে কি করে আসছো, এগুলো ভাবনা চিন্তার এখন সময় আছে? হ্যাঁ, তাহলে এই যে তুমি যদি এখন নিজেকে পাপী মনে করো যে আরে আমি মেডিকেল প্রিপারেশন না নিয়ে কেন ভার্সিটি প্রিপারেশন নিলাম, নিজেকে অলওয়েজ যদি দোষই দাও, তাহলে তো লাভ নাই, এখন পুরোটাই লস। বরং নিজেকে কিছু কিছু ক্ষেত্রে ক্রেডিট দাও
যে না তুই ভালো করছিস, তুই অনেক চেষ্টা করছিস, তুই অনেকখানি পড়ছিস, ইনশাল্লাহ তোর পড়া থেকে প্রশ্ন আসবে। এভাবে পজিটিভ মাইন্ডসেটে আগাও, পড়ার আগ্রহ জাগবে। ফিরে আসো, কোথায় ছিলাম? স্টার্ট কোডন গেল, এবার আসো স্টপ কোডন, মানে যেটা দেখলে আমাদের প্রোটিন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। এরকম স্টপ কোডন কে কে? ওইগুলো তোমাকে দিয়ে শুরু, মানে ইউ দিয়ে শুরু, বুঝছো? স্টপ কোডন গুলো কি দিয়ে শুরু? ইউ দিয়ে শুরু। তো একটা হচ্ছে ইউ এ এ, এটা হচ্ছে ইউ জি এ, এটা হচ্ছে ইউ এ জি। এগুলো হচ্ছে স্টপ কোডন, এগুলো কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না, বুঝছো? তো এই 4টা কোডন আমাকে মিনিমাম শিখতেই হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটু তাকায় দেখো তো কোনটা গ্লাইসিন নির্দেশিত কোডন নয়, বুঝো? তো ইউ এ এ আমার তো কমন পড়ছে, বাকিগুলো কমন না পড়ুক। এটা কি? এটা একটা স্টপ কোডন, এটা আমি চিনি না। এই যে ইউ দিয়ে শুরু আর পরে এ আর জি এর খেলা, বলো? তাহলে এটা একটা স্টপ কোডন, এটা কোনোভাবেই গ্লাইসিনকে নির্দেশ করবে না। বাকিগুলো না জানলাম, এটা পারছি, এভাবে পেরে আসবো ইনশাল্লাহ, বুঝছো? এবার তোমাদের জন্য একটা প্রশ্ন করি। ওকে, হ্যাঁ, দোয়া করি যারা চান্স পেয়ে আমার সাথে দেখা করতে চাচ্ছ, আল্লাহ তোমাদের চান্স পাওয়াই দেখ। এবার পড়াশোনায় মন দাও, আমাকে একটু উত্তর দিয়ে দাও, তাহলে চান্স পাবা। একটু কঠিন প্রশ্ন করি, বলবা যে ইনিশিয়েটর টিআরএন এর এন্টিকোডন কি হবে? সেই প্রশ্ন, অপেক্ষা করব যে কে পাচ্ছ প্রশ্নটার জবাব। ইনিশিয়েটর টিআরএন এর এন্টিকোডন কি হবে? যেহেতু এটা জাহাঙ্গীরনগর ডি ইউনিট, একটু কঠিন কঠিন প্রশ্ন আসবে, বুঝছো? ইনিশিয়েটর টিআরএন এর, আচ্ছা আমরা কুইক পড়াগুলো শেষ করি, আমি একটু আলোচনা করি, তারপর হচ্ছে তোমাদের এই যে যে আরো অনেক প্রশ্ন, এগুলো আমি শুনবো, হ্যাঁ? বেশি দীর্ঘ করবো না আমরা ক্লাস, চিন্তার কোনো কারণ নাই, কয়েকটা প্রশ্ন আলোচনা করবো। আচ্ছা, আমার প্রশ্ন থেকে একটা তথ্য তুমি শিখলা যে এন্টি কোডন থাকে কার? টিআরএন এর। কোডন থাকে কার? এমআরএন এর। আচ্ছা, এন্টি কোডন, ধরো এটা একটা টিআরএনএ, এটা হচ্ছে এন্টি কোডন ফাঁস। এটা তুমি জানো টিআরএনএ তে এরকম ফাঁস থাকে, দেখে দ্বিসূত্রক মনে হলো, এটা আসলে কি বলো? এটা আসলে এক সূত্র কি? আচ্ছা, তার এখানে এন্টি কোডন আছে, আমার প্রশ্ন হচ্ছে সেটা কি? ইনিশিয়েটর টিআরএনএ হচ্ছে যে প্রথম টিআরএনএ যে এসে ম্যাথিওনিনকে নিয়ে আসবে, তো এখানে কে থাকবে বলো? এখানে যেহেতু এ আছে, তাহলে তার এনটি কি বলো? টি। বাট আরএনএ তে কি থায়ামিন থাকতে পারে? না, টি এর বদলে থাকবে এখানে ইউ, রাইট? আচ্ছা, বাইরে লিখি ইউ, তারপরে এখানে ইউ আছে, তাহলে এখানে কে থাকবে? এ। জি আছে, তাহলে এখানে কি থাকবে? সি। তাহলে উত্তর হচ্ছে কি বলো? ইউ এ সি। যে টি এ সি লিখছো তার ডস খায় গেছো, কারণ তুমি মনে রাখবা রমনাতে কি নাই বলো? রমনাতে কোনো থানা নাই, বুঝছো? আর ঢাকাতেও কোনো ইউনিভার্সিটি নাই, বুঝছো? মনে রাখার জন্য আসলে আছে, রমনাতে থানা নাই, ঢাকাতে ইউনিভার্সিটি নাই। ঢাকাতে বলতে ডিএনএ তে ইউরাসিল নাই, আর আরএনএ তে থায়ামিন নাই, এটা একটা আরএনএ, টিআরএনএ, এখানে কোনোভাবেই তুমি থায়ামিন দিতে পারো না, বুঝছো? তাহলে ইনিশিয়েটর টিআরএনএ মানে যে ইনিশিয়েট করবে, শুরু করবে, যে প্রথম এইউজির কাছে আসবে, তার এন্টিকোডন হচ্ছে ইউএসসি। সে কোন অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে বলো? সে নিয়ে আসবে হচ্ছে মেথিওনিনকে। আরেকটা প্রশ্ন বলতে হবে, ট্রান্সলেশনের অ্যাক্টিভেটিং এনজাইম কোনটা? একটু কঠিনের দিকে ঝাঁপ দিচ্ছি। ট্রান্সলেশন প্রক্রিয়া কি হয় আগে বলো? প্রোটিন তৈরি হয়, রাইট? এখন এখানকার অ্যাক্টিভেটিং এনজাইম, একটা এনজাইম আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেই এনজাইমটা ট্রান্সলেশন প্রক্রিয়ায় লাগে, ওই এনজাইমটার নাম জিজ্ঞেস করছি, কেউ কি পারবা? যে এনজাইমটা এই অ্যামাইনো অ্যাসিডকে টিআরএনএ এর সাথে সংযুক্ত করছে, সেই এনজাইমটাই হচ্ছে ট্রান্সলেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম। ওর নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস, টিআরএনএ সিনথেটেস। এটা হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। এই এনজাইমের কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সাথে টিআরএনএ কে সংযুক্ত করা, বুঝছো? না, এটিপেজ টাটা সব লিখে ফেলতেছো, না এগুলা না। আচ্ছা, হলো, পারবো তাইলে? ওকে, আরেকটা লাইন বলবো, সত্য হলে টি লিখবা, মিথ্যা হলে এফ লিখবা, মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? ওকে স্যার, পিডিএফ কই পাবো? একটু ধৈর্য ধরো, পিডিএফ ক্লাস শেষে পোস্ট করে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, ফিরে আসো, কি নিয়ে প্রশ্ন করব বলো? দূর, ভুলেই গেলাম। ও, একটা লাইন বলবো, হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো। লাইনটা হচ্ছে যে একটি অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা নির্দেশিত হতে পারে। সত্য হলে টি লিখো, মিথ্যা হলে
এফ লিখো। একটি অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা নির্ধারিত হতে পারে বা নির্দেশিত হতে পারে। আমরা এখন প্রথম চ্যাপ্টারে আছি, সমস্যা নেই, পরের গুলা দ্রুত যাব। একটি অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা নির্ধারিত হতে পারে। তোমরা অনেকেই এফ লিখছো, তারা চিন্তা করো যে ভাই একটা প্রশ্ন ধরবে আর এটা সত্য কথা বলবে, ভাই এটা আমি বিশ্বাস করি না, তাই ভেবে ভাবনা চিন্তা না করে সবাই এফ লিখে দিচ্ছ। ভাই মাঝে মধ্যে সত্য কথাও বলে, বুঝছো? দেখো একটা অ্যামাইনো অ্যাসিড যেমন গ্লাইসিন, এটা একাধিক কোডন দিয়ে নির্ধারিত হচ্ছে না? এই প্রশ্ন তাহলে কি দেখলা? হচ্ছে তো। এই যে একটা অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন দিয়ে নির্ধারিত হচ্ছে তো, নির্দেশিত হচ্ছে তো। তাহলে কি ছিল? এটা ট্রু ছিল। ডস খাইছো সবাই। যদি আমি উল্টায় বলতাম যে একটি কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে, দ্যাট উড বি রং। জিজিএ থাকলে শুধু গ্লাইসিনই আসবে, মেথিওনিন আসতে পারবে না। ও শুধু একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। কাহিনী বুঝছো? আচ্ছা, যতটুকু বুঝছো। ওকে, উদ্ভিদ কোষের বিভাজন কোন বিভাজন প্রক্রিয়া, আচ্ছা বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি হয়? আচ্ছা, স্পিন্ডল ফাইবার তোমরা সবাই চিনো। স্পিন্ডল ফাইবার তৈরি হয় হচ্ছে প্রোমেটাফেজ পর্যায়ে, বুঝছো? প্রোমেটাফেজ পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি হয়। মেটাফেজ পর্যায়ে মেইনলি কি, এই স্পিন্ডল ফাইবারের একদম মাঝ বরাবর, বিষুব বরাবর ক্রোমোজোমগুলো অবস্থান করে। লিখে ফেল এই কাহিনীটাকে কি বলে। এই যে সবগুলা ক্রোমোজোম বিষুব অঞ্চলে অবস্থান করলো, এই কাহিনীকে তুমি কি বলবা? বলো। এটা এটা মেটাফেজ দশায় দেখতে পাবা। আমি কাহিনীটা কি, বিষুব অঞ্চলে অবস্থান করলে এই ঘটনাকে কি বলি আমরা? বলো। মেটাকাইনেসিস। কি বলি বলো? মেটাকাইনেসিস। ওকে, আচ্ছা। এনাফেজ দশায় কি দেখতে পাবো বলো? ওই যে ক্রোমোজোম গুলার ভি, জে, এল, আই এইরকম আকৃতিগুলো দেখতে পাবা। হ্যাঁ ভাই, ক্লাস কি জেইউডি এর জন্য? এক্স্যাক্টলি, উপরে লিখে দিছি জেইউডি এর জন্য ক্লাস। ওকে, বুঝছো? তাহলে এনাফেজ দশায় এই আকৃতিগুলো দেখতে পাওয়া যায়। ওকে, তো কমন গুলো একটু পড়বা। হ্যাঁ, ঢাবির জন্য ক্লাস নিলাম, ওইখানে বলে দিচ্ছি যে এটা সুপার ইম্পর্টেন্ট। এগুলো সব যাবি কৃষি যাই বলো, সবকিছুর জন্য টিস্যু আর টিস্যু যন্ত্র থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভাস্কুলার বান্ডেলের যে প্রকারভেদ সেটা। ভাস্কুলার বান্ডেল তিন রকমের হয়, অরীয়, সংযুক্ত আর হচ্ছে কেন্দ্রিক। অরীয় থাকবে সব রকমের মূলে, আর কেন্দ্রিকটা এটা একটু অনুন্নত উদ্ভিদে থাকবে, মানে টেরিডোফাইটে থাকবে। কেন্দ্রিক আবার দুই রকম হয়, হেড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক। দেখো, জাইলেম দিয়ে জল পরিবহন হয়, তো জলের সাথে হাইড্রো কথাটার মিল আছে, এখানে হাইড্রো না থেকে হাইড্রো আছে, তো এটাকে আমরা মেনে নিচ্ছি। তাহলে হাইড্রো শুনলে আমরা জল চিন্তা করব, জলের সাথে জাইলেম, জাইলেম দিয়ে জল পরিবাহিত হয় মূল থেকে পাতায়। তো এখানে জাইলেম কেন্দ্রিক। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক, এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। ওকে, ফ্লোয়েম, বুঝছো? তো এদের এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট। হাইড্রোসেন্ট্রিকের এক্সাম্পল হচ্ছে টেরিস, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, আর হচ্ছে সেলাজিনেলা। এই উদ্ভিদগুলা খুব ইম্পর্টেন্ট। সেলাজিনেলা এর একটা এল হবে। তাহলে এইটাকে তোমরা প্লিজ কেউ ভুলো না, ভুলবা? প্লিজ কেউ ভুলো না, যে PLS, প্লিজ কেউ ভুলো না। হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের উদাহরণ হচ্ছে এইগুলো। আর লেপ্টোসেন্ট্রিকের এক্সাম্পল কি? ড্রাসিনা এবং ইউক্কা। কি বলো? ড্রাসিনা আর হচ্ছে ইউক্কা। এবার বলো, তাহলে প্রশ্ন কি আসছে? কোনটা হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়? তাহলে হাইড্রোসেন্ট্রিক দেখা যাবে কোথায়? টেরিসে, তাই না? বুঝছো? পারছি। ভিরয়েড কি? অণুজীব থেকে এক্সাম্পল গুলা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ভিরয়েড ভাইরাসের মধ্যে পাইছিল, রাইট? বুঝছো, একটা ভাইরাস আঁকলাম আমি, মনোযোগ দিও। ভাইরাস, এই ভাইরাসের গঠনে কি পাবা? বাইরের দিকে থাকবে ক্যাপসিড, ধরো এটা হচ্ছে ক্যাপসিডের আবরণ, আর ভেতরে আছে মনে করো আরএনএ, নিউক্লিক অ্যাসিড হিসেবে মনে করো এখানে আরএনএ আছে, একটা বৃত্তাকার আরএনএ। এই আস্ত ভাইরাসটা যদি সংক্রমণ করতে পারে, যদি সে সংক্রমণশীল হয়, তখন তাকে কি নামে ডাকবো? ভিরয়েড, সরি ভিরিয়ন। কি নামে ডাকবো বলো? ভিরিয়ন, আদর করে ডাকবো ভিরিয়ন।
আর যদি সে সংক্রমণ করতে না পারে, মানে রোগ সৃষ্টি করতে না পারে, সংক্রমণশীল নয় বা অসংক্রমণশীল, তখন তাকে আমি তার কেমিক্যাল নামে ডাকবো। কেমিক্যালি তাকে কি নামে ডাকা যায়? তার মধ্যে আছে শুধুমাত্র একটা নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড, তাহলে তাকে ডাকা যায় নিউক্লিও ক্যাপসিড নামে। নিউক্লিও ক্যাপসিড। এই দুটো শব্দ বুঝে গেলাম। একটা ভাইরাস রোগ তৈরি করতে পারলে তাকে ডাকবো ভিরিয়ন, রোগ তৈরি করতে না পারলে ডাকবো নিউক্লিও ক্যাপসিড। দেহের বাইরে সে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে, তখন তাকে নিউক্লিও ক্যাপসিড বলতে পারো। আচ্ছা, এখন আস্ত ভাইরাস অনেক সময় লাগে না। এই যে এই প্রোটিন, এই যে প্রোটিন পার্টটা ক্যাপসিড, এইটাই একা একা রোগ সৃষ্টি করে ফেলতে পারে, বুঝছো? তখন এই প্রোটিনটাকে কি বলি? প্রিয়ন্স। প্রোটিনটাকে কি বলি বলো? প্রিয়ন্স। দেখো প্রোটিনে একটা পি আছে, প্রিয়ন্সের একটা পি আছে। তাহলে প্রিয়ন্স মানে যে প্রোটিন, ভাইরাসের প্রোটিন, সংক্রামক প্রোটিন, এটা কি ভুল করব? না। ওকে, আচ্ছা বুঝো, প্রিয়ন্সের সব পি দিয়ে। এন্ড এইটা প্রাণীদের বেশি থাকে, প্রাণীদের বেশি রোগ হয় প্রিয়ন্স দিয়ে, বুঝছো? প্রিয়ন্সের সব পি দিয়ে। ইভেন এটা যিনি আবিষ্কার করছে ওনার নামও পি দিয়ে, প্রুসিনার। প্রুসিনার, বুঝছো? এন্ড এটা দিয়ে যে রোগটা হয় তার নাম হচ্ছে কুরু, মানুষের মাথার রোগ, হ্যাঁ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোগ। একটা হচ্ছে ক্রুয়েসফেল্ট। এই দুইটা রোগ হয়, কুরু আর ক্রুয়েসফেল্ট। তো সব পি দিয়ে, মনে থাকবে না? সংক্রামক প্রোটিন যেটা প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, এটাকে আমরা প্রিয়ন্স বলতেছি। তাহলে ভাই, এই যে আমাদের আরএনএ, বৃত্তাকার আরএনএ, এইটাকে একা একা রোগ সৃষ্টি করতে পারবে না? উত্তর হচ্ছে পারবে। তখন এটাকে কি বলবো? ভিরয়েড, বুঝছো? এন্ড ভিরয়েডের সব ডি দিয়ে, সব ড। যেমন হেপাটাইটিস ডি ভাইরাসের জন্য দায়ী এই ভিরয়েড। নারিকেল গাছের একটা রোগ হয়, ওটার নাম ক্যাডাং রোগ, দেখো এখানেও ড আছে। তো ভিরয়েডের সব ড, মনে থাকবে। আচ্ছা, এই তো ভিরয়েড পড়লা। তাহলে এখন আসছে ভিরয়েড কি, চলো আমরা দেখি। এটা একটা এক সূত্রক সংক্রামক আরএনএ, বুঝছো? ওকে, আশা করি বুঝতেছো। ইজ এভরিথিং ফাইন? হ্যাঁ, তাহলে এটা কি পারছি আমরা? ওকে, বুঝছি এই আলোচনা। তাহলে এই পার্ট থেকে প্রশ্ন আসলে মিস যাবে না আমাদের। ওকে, এগুলোকে আমরা সাব ভাইরাল সত্তা বলতে পারি। আস্ত ভাইরাস দরকার নাই, ভাইরাসের একটা অংশই রোগ তৈরি করে ফেলছে, তাই এটাকে সাব ভাইরাল সত্তা বলা যায়, বুঝছো? আচ্ছা, কোনটা ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সঠিক নয়? এটাকে হাড় ভাঙা জ্বর বলে, এটা সঠিক। অ্যাসপিরিন জাতীয় ওষুধ কার্যকরী, এটা ডাহা ভুল কথা। ডেঙ্গু জ্বরে রক্তক্ষরণ হয়, দেহের ভেতরে ইন্টারনাল ব্লিডিং হইতে পারে, হেমোরেজিক ডেঙ্গু জ্বরে, বুঝো? অ্যাসপিরিন কি করে জানো? জমাট বাঁধা রক্তকে গলায় দেয়। তো তোমার দেহে রক্তক্ষরিত হচ্ছিল, অনেক কষ্টে তোমার অনুচক্রিকাগুলো গিয়ে জায়গাটা সিলগালা করছে, ওমা, একটু পরে অ্যাসপিরিন খাইছো তুমি, ওই জমাট বাঁধা রক্তগুলো আরো গলে গেল, তাহলে আরো রক্তক্ষরণ হবে, তোমার জন্য লস। তাহলে এটা মোটেও কার্যকরী না, এটা দেওয়াই যাবে না, তাহলে এটা সঠিক নয়। অলরেডি পেয়ে গেছি। ওকে, রক্তে আইজিএম অ্যান্টিবডি থাকতে পারে, এটা সত্য। ডেঙ্গু যখন তুমি টেস্ট করতে যাবা, প্রথম যে টেস্টটা করবে এটার নাম হচ্ছে NS1। NS1 শুরুর কয়েকদিন থাকে, এটা হচ্ছে অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের প্রতি প্রতিক্রিয়া দিয়ে দেহ হচ্ছে IgG আর IgM এই অ্যান্টিবডিগুলো তৈরি করে, তো এগুলো পাওয়া যায়। হেমো কনসেন্ট্রেশন ঘটতে দেখা যায়, সত্য কথা। ডেঙ্গু শক সিনড্রোম, যেটা ডেঙ্গুর সব থেকে মারাত্মক রূপ, তখন তুমি হেমো কনসেন্ট্রেশন ঘটতে দেখবা। হেম মানে রক্ত, কনসেন্ট্রেশন মানে ঘন। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমরা খালি বলি যে ভাই খালি পানি খাবেন, হ্যাঁ, ভালো করে পানি খাইলেই হবে, মানে তরল খাইতে হবে, ফ্লুইড খাইতে হবে, কারণ দেহ থেকে ফ্লুইডগুলো বের হয়ে যায় ডেঙ্গুর ক্ষেত্রে, বুঝছো? তাহলে রক্ত কি হয়ে যাবে? তখন ঘন হয়ে যাবে না? রক্তের পানিটা যদি বের হয়ে যায়, রক্ত ঘন হয়ে যাবে না? এই কন্ডিশনকে বলে হেমো কনসেন্ট্রেশন। এগুলো সঠিক আছে। কোনটা তেল জাতীয় বর্জ্য অপসারণে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে সিউডোমোনাস। কিভাবে মনে রাখতে পারো? মনে রাখবা MNOP, এই তিনজন হচ্ছে তেল অপসারণে ব্যবহৃত হয়। MD হচ্ছে মাইকোব্যাকটেরিয়া, কি নাম বলো? মাইকোব্যাকটেরিয়া। নো দিয়ে হচ্ছে নো কার্ডিয়া, নো দিয়ে কি বলো? নো কার্ডিয়া। আর পি দিয়ে হচ্ছে সিউডোমোনাস, যেটা এখানে লেখা আছে। তাহলে এই তিনজন হচ্ছে তেল খেকো, এরা তেল খেয়ে ফেলে, বুঝো? হুম, ওকে। বাকি ব্যাকটেরিয়াগুলো সম্পর্কে তোমার নজর বা জ্ঞান থাকা উচিত। যেমন ক্লস্ট্রিডিয়াম, এই ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াটা খুবই বিখ্যাত, বুঝছো?
কি জন্য বিখ্যাত? ক্লস্ট্রিডিয়ামের ব্যাপারে কয়েকটা তথ্য বলি, মাথায় ঢুকায় নাও। এই ক্লস্ট্রিডিয়াম এটা একটা বাধ্যতামূলক অবায়বীয়, মানে কি, এটা যেখানে বাতাস আছে ওখানে বাঁচে না, বাধ্যতামূলক ভাবে সে অবায়বীয় ব্যাকটেরিয়া। সে নাইট্রোজেন সংবন্ধনে হেল্প করে। সে খাবারকে পচায়, খাবারে বিষক্রিয়া করে, খাবারে বিষক্রিয়া করে। ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম নামক একটা ব্যাকটেরিয়া, বুঝছো? ক্লস্ট্রিডিয়াম টিটানি দিয়ে হয় ধনুষ্টঙ্কার। বিমানের জ্বালানিতে এই ক্লস্ট্রিডিয়াম যদি জন্মায় তাহলে বিমান দুর্ঘটনা হইতে পারে, বুঝছো? তারপর কি বলো? পাট গাজন করতে হেল্প করে। আরো আরো কাজ আছে, খুঁজলে পাওয়া যাবে, বুঝছো? তো ক্লস্ট্রিডিয়াম খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাকটেরিয়া, বহুবার আছে বইতে, এগুলো একটু দেখো। রাইজোবিয়াম সম্পর্কে কি জানবা? রাইজোবিয়াম হচ্ছে একটা প্লিওমরফিক বা বহুরূপী ব্যাকটেরিয়া। মানে এর যে আকার আকৃতি কেমন হবে কেউ জানে না, বিভিন্ন রূপে থাকতে পারে। তো এটা একটা বহুরূপী ব্যাকটেরিয়া, বুঝো? ইংরেজিতে বলে প্লিওমরফিক। আর জানবা এটাও কি করে? নাইট্রোজেন ফিক্সিং করে। কার ক্ষেত্রে? শিম গাছের মূলে, শিম জাতীয় উদ্ভিদের মূলের মধ্যে রাইজোবিয়ামটা নাইট্রোজেন সংবন্ধন করে। ব্যাসিলাস মেগাথেরিয়াম থেকে জানবা এই ব্যাকটেরিয়াটা চা, কফি, তামাক এগুলো প্রক্রিয়াজাতকরণে হেল্প করে। তো আমরা অপশনগুলো সহ পড়ছি যেন আমরা পারি। ওকে, বুঝছো? ক্লিয়ার? পারবো? অনেকগুলো কথা বললাম। ম্যালেরিয়া শব্দটা প্রথম কে ব্যবহার করেন? ম্যাল মানে দূষিত, এরিয়া মানে বাতাস। তাহলে ম্যালেরিয়া শব্দটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী টর্টি। তাহলে বিজ্ঞানী নাম ভালোই আসছে, জাহাঙ্গীরনগর দিতে প্রচুর আসে, বুঝছো? তো খারাপ বাতাস দিয়ে ম্যালেরিয়া ছড়ায়, এটা আগে মনে করা হইতো। প্রথমবারের মতো চার্লস লেভারন মানুষের আরবিসির মধ্যে প্লাজমোডিয়াম খুঁজে পাইছে, বুঝছো? প্লাজমোডিয়াম জীবাণুটা খুঁজে পাইছে। তারপর থেকে আমাদের ধারণা বদলাইলো যে আচ্ছা এটা দূষিত বাতাস দিয়ে ছড়ায় না, এই জীবাণুটা দিয়ে ছড়ায়। বাট এই জীবাণু কিভাবে আমাদের রক্তে আসলো, এটা আমাদের এটা আমাদের খুব জানতে ইচ্ছে হলো। তো এটা আমরা খুঁজে পাই না ফাইনালি স্যার রোনাল্ড রস, যিনি কিনা ব্রিটিশ সেনাবাহিনীর একজন চিকিৎসক ছিল, ভারতবর্ষে তার পোস্টিং, উনি আবিষ্কার করলো যে আচ্ছা এইটা অ্যানোফিলিস নামক মশকি দিয়ে ছড়ায়। কি দিয়ে ছড়ায়? অ্যানোফিলিস মশকি দিয়ে ছড়ায়, বুঝছো? এই আর লুই পাস্তুরকে আমরা কি বলি? আধুনিক ব্যাকটেরিওলজির জনক। উনি ব্যাকটেরিয়ার উপর এত গবেষণা করছে যে উনাকে বলা হয় আধুনিক ব্যাকটেরিওলজির জনক, ব্যাকটেরিওলজির জনক। তোমরা আমাকে বলবা যে কি বলবা তোমরা? ভার্সিটিতে চান্স পেলে কি গ্র্যান্ড সেলিব্রেশনে যাওয়া যাবে ভাই? গ্র্যান্ড সেলিব্রেশন নট এ বিগ ডিল। আরডিডিএস এর গ্র্যান্ড সেলিব্রেশন শুধুমাত্র মেডিকেল কেন্দ্রিক হয়। এছাড়া আমি এসিএস এর ভার্সিটি ব্যাচে পড়িয়েছি, সেই ক্ষেত্রে তুমি এসিএস এর যদি কোনো গ্র্যান্ড সেলিব্রেশনে সেখানে যেতে পারো যদি এসিএস এর ব্যাচে থাকো, বুঝছো? এই আরডিডিএস থেকে ভার্সিটির জন্য আলাদা করে কোনো গ্র্যান্ড সেলিব্রেশন হয় না। ওকে, তোমাদের কাছে প্রশ্ন, আচ্ছা এটার উত্তর তো পারছো টটি। প্রশ্ন হচ্ছে, নতুন প্রশ্ন হচ্ছে তোমার কাছে, তুমি বলবা ভাইরোলজির জনককে, তারপর বলবা ব্যাকটেরিওলজির জনককে। তুমি এখানে লুই পাস্তুর বলতে পারবে না, কারণ লুই পাস্তুরকে আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলি। আমার প্রশ্ন হচ্ছে ভাইরোলজির জনককে আর ব্যাকটেরিওলজির জনককে। দুইটা সিরিয়ালি লিখো, নাম দুইটা সিরিয়ালি লিখো, তাইলেই হবে। ওকে। এমফিট্রিকাস ব্যাকটেরিয়া কয়টা ফ্লাজেলা থাকে? চলো আমরা একটু ব্যাকটেরিয়া চিনি। যার কোনো ফ্লাজেলা নাই তাকে বলবো অ্যাট্রিকাস। কোনো ফ্লাজেলা নাই, যার দুইটা ফ্লাজেলা আছে তাকে কি বলবো বলো? তাকে বলবো হচ্ছে আমরা অ্যামফিট্রিকাস, বুঝছো? অ্যামফি মানে উভয়, উভয় দিকাস। যার হচ্ছে এক গুচ্ছ আছে তাকে আমরা বলবো সেফালোট্রিকাস। সেফালো মানে মাথা, এটা যদি ব্যাকটেরিয়া না হয়ে একটা মানুষ হইতো তাহলে এটার মাথা হইতো না, মাথায় এক গুচ্ছ ফ্লাজেলা আছে, তাহলে এটা হচ্ছে, এটা কি বলো? সেফালোট্রিকাস, মাথা। আর যদি এমন হয় অনেকগুলা, দুই প্রান্তে অনেকগুলা, তখন তুমি তাকে বলবা লফোট্রিকাস। ওকে, সে লাফালাফি করবে এতগুলা ফ্লাজেলা দিয়ে। স্ট্যানলি এবং লিওয়েনহুক, ভেরি গুড, পারছো তোমরা। স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক, কারণ উনি ভাইরাসকে প্রথম ক্রিস্টাল আকারে আমাদের সামনে প্রেজেন্ট করেন। হ্যাঁ,
আর লিউয়েনহুক প্রথম ব্যাকটেরিয়া লক্ষ্য করেন, যেটা নাম উনি দিয়েছিলেন অ্যানিম্যাল কিউল, তাই উনাকেই আমরা ব্যাকটেরিওলজির জনক বলি। তবে পরবর্তীতে আমাদের লুই পাস্তুর অনেক গবেষণা করায় তাকে আমরা আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলি। এখন বলো ব্যাকটেরিয়া নাম এটাকে দিচ্ছে, ব্যাকটেরিয়া নামটাকে দিচ্ছে, ব্যাকটেরিয়া নামকরণ কে করছে? আগে তো ছিল অ্যানিম্যাল কিউল, পরেরটার নাম ব্যাকটেরিয়া কেমন হয়েছে লিখে ফেলো, কে দিচ্ছে? ওকে, আচ্ছা। যদি চারপাশে অনেকগুলো ফ্লাজেলা থাকে তখন এটাকে বলা হয় পেরিট্রিকাস। পেরি মানে চারদিকে, তো অনেকগুলো নাম বললাম। প্রশ্ন হচ্ছে অ্যাম্ফিট্রিকাস, অ্যাম্ফি মানে উভয়, তাহলে দুই প্রান্তে একটি করে থাকলে এটাকে বলবো অ্যাম্ফিট্রিকাস। এক প্রান্তে এক গুচ্ছ থাকলে কি বলবো? সেফালোট্রিকাস। বুঝছো? দুই প্রান্তে দুই গুচ্ছ থাকলে কি বলবো? লফোট্রিকাস। এক প্রান্তে একটা থাকলে কি বলবো? বলো, এই যে একটা কলেরিয়ার ব্যাকটেরিয়া রাখলাম, এক প্রান্তে একটা ফ্লাজেলা, তাহলে ও কি? ও মনোট্রিকাস। অ্যানিমেল কিউলকে ব্যাকটেরিয়া নামকরণ করেন হচ্ছে অ্যারেনবার্গ, বিজ্ঞানী অ্যারেনবার্গ এটা নামকরণ করেন। এক এক শিফটে এক একজন বিজ্ঞানীর নাম আসবে। আচ্ছা, এরিথ্রোসাইটিক সাইটোকাইনের কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? ওকে, এটা ধরো আরবিসি, এর ভেতরে এটা হচ্ছে আমাদের প্লাজমোডিয়াম জীবাণু। তো প্লাজমোডিয়াম জীবাণু অনেকগুলা কোষ বিভাজন করে, মানে নিউক্লিয়াসের বিভাজন করে। তো এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে বলা হয় সাইজন। এটা তৈরির সময় কিছু বর্জ্য তৈরি হয় যেগুলো সেন্টারে গিয়ে জমা হয়, এগুলোকে বলা হয় হিমোজয়েন, যেটা নীল রঙে দেখালাম। বুঝছো? তাহলে এখানকার অপশন অনুযায়ী সাইজনটি সঠিক উত্তর। সাইজন দশাতেই তুমি হিমোজয়েন দেখতে পাবা। পরবর্তী দশার নাম রোজেট, যেখানে এই ম্যালেরিয়া প্যারাসাইটটা একটু ফুলের মতো গঠন নিবে, লাইক এরকম। বুঝছো? এইটা হচ্ছে আমাদের রোজেট দশা। সিগনেট রিংটা দেখতে কেমন? বড় একটা গহ্বর থাকবে, নিউক্লিয়াসটা এক পাশে চেপে যাবে, দেখতে আংটির মতো লাগবে, এটা সিগনেট রিং। আচ্ছা, হলো। আলু এবং টমেটোর প্রোটোপ্লাস্ট ফিউশন করে ওদের প্রোটোপ্লাস্টকে মিলিয়ে উৎপন্ন উদ্ভিদের নাম কি বল? পমেটো। বুঝছো? পমেটো। এন্ড অনেকে মনে করে পমেটো মানে আলু আর টমেটোর মাঝামাঝি কোনো একটা সবজি, না। পমেটো গাছে গোড়ায় ধরবে আলু, উপরে ধরবে টমেটো, এই হচ্ছে পমেটো। বুঝছো? ওকে, উম এটা কি ট্রফোজয়েড দিতে যাচ্ছ? দাঁড়াও, ট্রফোজয়েড দশাতেও দেখি আমরা একটু চেক দিই এটা। এটা ছবিতে একরকম দেওয়া, আর হচ্ছে তোমার লিখা হচ্ছে আরেক রকম। বইয়ের লেখা অনুযায়ী এটা আসলে ট্রফোজয়েড দাগানো যায়, বইয়ের লেখা অনুযায়ী। আর বইয়ের ছবি অনুযায়ী এটা হচ্ছে সাইজন্ট। সো মানে সাইজন্টের আগের দশায় হচ্ছে আমি বইয়ের ট্রফোজয়েড, তাহলে এটা ট্রফোজয়েডেই যাও। বুঝছো? এই ওকে, গেল এটা। কোন উদ্ভিদের বীজ খাদ্য হিসাবে আমরা খাই? এখানে সার্সিনালিসকে ছাড়বা না, ওর স্ফীতকন্দ খেয়ে ফেলবা। বুঝছো? ওর স্ফীতকন্দ খেয়ে ফেলবা, খেয়ে যদি পেট ব্যথা করে তাহলে ওর কচি পাতাও খাবা। বুঝছো? পেটের পীড়া, পাকস্থলীর পীড়া নিবারণের জন্য। রিভোলুটা, এই রিভোলুটার ভি দিয়ে মনে রাখবা বীজ। ওকে, তারপর পেকটিনাটার প দিয়ে মনে রাখবা দুইটা প। এটা হচ্ছে পাতা খাবা, এটা সবজি হিসাবে। এটা পাহাড়ি অঞ্চলে জন্মায়, পাতা খাবা এবং পাহাড়ি অঞ্চলে জন্মায়। বুঝছো? এটা সম্পর্কে কিছু জানতে হবে না। ওকে, কোনটা পোয়াসিয়া গোত্রের ফল? পোয়াসিয়া গোত্রের কোন উদ্ভিদের কথা তোমার মনে পড়তেছে বলো তো? আমার কাছে মনে পড়তেছে ধান, গম। বুঝো? তাহলে এই ধান, গম এইগুলাকে তুমি যদি ক্ষেত থেকে বাসায় আনতে চাও, তুমি কি করবা? ক্যারি করে নিয়ে আসবা না? বলো।
তাহলে ধান, গম এরা পোয়াসিয়া গোত্রের উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদ। এদেরকে ক্যারি করে বাসায় নিয়ে যেতে হয়। এই ফসল উঠানোর সময় এগুলোকে কাঁধের মধ্যে ক্যারি করে ঘরে নিয়ে যেতে হয় নবান্ন উৎসবের আগে। তাহলে এদের ফলের নাম হচ্ছে ক্যারিওপসিস। ওকে, এদের ফলের নাম ক্যারিওপসিস। আর এই যে ক্যাপসিউল, হ্যাঁ, এটা থাকে কাদের? মালভেসির। এটা থাকে মালভেসির, দ্বিবীজপত্রী। ঢেঁড়স একটা ক্যাপসিউল জাতীয় ফল। ওকে, ঢেঁড়সের বীজগুলা একটু ক্যাপসিউলের মতো মনে করো। ঢেঁড়সের ভিতর যে বীজগুলা থাকে, তাহলে ঢেঁড়স একটা ক্যাপসিউল জাতীয় ফল। ঢেঁড়স হচ্ছে মালভেসি জাতীয় উদ্ভিদ। বুঝছো? মালভেসির আরো থাকতে পারে, যেমন সাইজোকার্প। সাইজোকার্প সাইজোকার্প ফলের উদাহরণ কি? সাইজ করতে হবে কি? কাকে পিটায় সাইজ করবা বলো? গাধাকে পিটায় সাইজ করবা না? গাধা। উম তাহলে গা দিয়ে হচ্ছে গাজর, ধ দিয়ে হচ্ছে ধনে। গাজর, ধনে এরা হচ্ছে সাইজোকার্প জাতীয় ফল। এগুলো মালভেসি উদ্ভিদে থাকতে পারে। আর কি বলো? বেরিও থাকতে পারে মালভেসি উদ্ভিদে। বেরির এক্সাম্পল কি? টমেটো, কলা। কিভাবে মনে রাখা যায়? টক বেরি। ট দিয়ে টমেটো, ক দিয়ে কলা। তাহলে কার কোন ফল থাকে এটাও ইম্পর্টেন্ট, শিখে ফেললাম। ক্যারি করে নিয়ে যেতে হবে ধান, গম, যেটা পোয়াসিয়া গোত্রের উদ্ভিদ, তাই ক্যারিওপসিস। আর মালভেসি গোত্রে ক্যাপসিউল থাকবে। এছাড়া সাইজোকার্প এবং বেরিও থাকতে পারে। সাইজোকার্পের এক্সাম্পল কি? সাইজ কাদের করি বলো? গাধাকে। গাধা মানে গাজর আর ধনে। আর বেরি, টক বেরি। ওকে, সবাত শ্বসনে গ্লুকোজের শ্বসনিক হার কত? মানে রেসপিরেটরি কোশেন্ট। তো রেসপিরেটরি কোশেন্ট মানে হচ্ছে যে কি পরিমাণ জিনিস নির্গত হচ্ছে আর কি পরিমাণ জিনিস গৃহীত হচ্ছে। তো শ্বসনের মধ্যে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আর গৃহীত অক্সিজেনের পরিমাণ হিসাব করলেই পাওয়া যাবে। বিক্রিয়া দেখলে দেখবা দুইটাই 6 অণু। তাহলে কোশেন্টের মান কত? 1। গ্লুকোজের জন্য এটার মান হচ্ছে 1। বুঝছো? আচ্ছা, এই ওকে। আর এই যে দুইটা আছে, এই দুইটা কোনটা কার জন্য? ওলিক অ্যাসিডের জন্য হচ্ছে এটা। ওলিক অ্যাসিডের জন্য রেসপিরেটরি কোশেন হচ্ছে এটা। তো ওলিক অ্যাসিড ও দিয়ে শুরু না, দেখো এটা একটা ও দিয়ে শুরু। বুঝছো? আর খুব সহত ম্যালিক অ্যাসিডের জন্য এটা 1.33। বুঝছো? শিখছো? ওকে, আচ্ছা। ওকে, আচ্ছা। একজন বলছো যে ভাই সিলিকোয়াটা ধরে না, না সিলিকোয়া হচ্ছে সরিষা আর মূলা। বুঝছো? সিলিকোয়া হচ্ছে সরিষা আর মূলা। ওকে, ফিরে আসো। কোনটা সালোক সংশ্লেষণে আলোক পর্যায়ে উৎপন্ন হয়? তাহলে সালোক সংশ্লেষণ দুইটা পর্যায়ে, একটা আলোক, একটা অন্ধকার। আলোক পর্যায়ে শক্তিটা তৈরি করে নেওয়া হয় সূর্যের আলো থেকে, তারপর এটা অন্ধকার পর্যায়ে ব্যবহৃত হয়। অন্ধকার পর্যায়ে কি হয়? C3C4 চক্র, ওইখানে এই শক্তিটা ব্যবহার করা হয়। কোন শক্তি? NDPH আর হচ্ছে ATP, এই দুইটা। তো আলোক পর্যায়ে আসলে কি ঘটে? ফটোফসফোরাইলেশন ঘটে। কি ঘটে বলো? ফটোফসফোরাইলেশন। বুঝছো? তো এই ফটোফসফোরাইলেশন, এটার আবার দুইটা ওয়ে আছে। এটা হচ্ছে চক্রীয়, এটা হচ্ছে অচক্রীয়। চক্রীয় হওয়ার কারণে এখানে ইলেকট্রনটা চক্রাকারে ফিরে আসে, অচক্রীয়তে ফিরে আসে না। চক্রীয়তে শুধুমাত্র এটিপি তৈরি হয়, অচক্রীয়তে এটিপিতে তৈরি হয়, পাশাপাশি আবার NADPH প্লাস H প্লাসও তৈরি হয়। ওকে, এই তাহলে উত্তরটাই হলো সি নাম্বারটা। প্রশোধনের সময় পানির সঙ্গে কোন পদার্থটা নির্গত হয়ে রোগ প্রতিরোধে সাহায্য করে? কার রোগ প্রতিরোধ? উদ্ভিদের। প্রশোধন যখন হয় তখন তো পানিটা চলে যায়, কিন্তু পানির সাথে যে আয়নটা থাকে, লবণটা থাকে, ওইটা কিন্তু পাতার মধ্যে সে রেখে যায়। ফলে পাতার গায়ে ছোট্ট ছোট্ট লবণের কণা লেগে থাকে। আর এই লবণের জন্য ওইখানে সহজেই কোনো ছত্রাক জন্মাইতে পারে না। বুঝছো? তাহলে উত্তর কি হবে? লবণ। পানি বাষ্প হইলে কি লবণ সহ বাষ্প হয় না? লবণ তো নিচে পড়ে থাকে। বুঝছো? বলো এবার, প্রশোধনের হার নির্ণয় করা হয় কোন যন্ত্র দিয়ে? প্রশোধনের হার নির্ণয় করা হয় কোন যন্ত্র দিয়ে? কোনটা সক্রিয় পরিশোষণ মতবাদ? ওকে, তো এখানে ম্যাক্সিমামই হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ।
নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদগুলোকে আমরা মনে রাখি আইডো বাই, কি দিয়ে মনে রাখি বলো? আইডো বাই। আই দিয়ে হচ্ছে আয়ন বিনিময়, ডো দিয়ে হচ্ছে ডোনান সাম্যাবস্থা, আর ব দিয়ে দুইটা, ব দিয়ে একটা হচ্ছে ব্যাপক প্রবাহ, একটা হচ্ছে ব্যাপন। এইগুলোই হচ্ছে নিষ্ক্রিয়। লেসিথিন বাহক ধারণা, বাহক লাগবে কোথায়? সক্রিয় পরিশোষণে। সক্রিয় পরিশোষণে এটিপি লাগবে, বাহক লাগবে, এনজাইম লাগবে। নিষ্ক্রিয় পরিশোষণে বাহক লাগবে না, এনজাইম লাগবে না, কিছুই লাগবে না, বুঝছো? গ্যানং পটোমিটার, ভেরি গুড। গ্যানং পটোমিটার পারছো? এটা না পারলে কি চান্স হবে বলো? C3C4 থেকে প্রশ্ন অবধারিত আসবেই সব পরীক্ষাতে। কোনটা C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ? 3 কার্বন বিশিষ্ট হবে। হ্যাঁ, 3-ফসফোগ্লিসারলডিহাইড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তিনজনই মানে দুইজনই 3 কার্বন বিশিষ্ট। বাট এটা আসলে কি বলো? 3PGA আমরা পড়ছি, মানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বারটা। আর যদি C4 বলতো তাহলে অ্যান্সার কোনটা হইতো? অক্সালোএসিটিক অ্যাসিড। এটা 4 কার্বন বিশিষ্ট, এটা C4 এর প্রথম স্থায়ী পদার্থ। ভুল করলে চান্স হবে না, বুঝো? কোন উদ্ভিদে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করতেছি তামাক গাছের পাতায়, তামাক গাছে, বুঝছো? এক্সপেরিমেন্টের জন্য উদ্ভিদের মধ্যে তামাকটাকে খুব কমনলি ইউজ করা হয়। যেমন ধরো আমরা জোনাকি পোকার যেই জিনের কারণে ওর পশ্চাৎ দেশ জ্বলজ্বল করে, ওই জিনটার নাম হচ্ছে, মানে ওই এনজাইমটার নাম হচ্ছে লুসিফারেস। ওই এনজাইমটি লুসিফারিন তৈরি হয় যেটা জ্বলজ্বল করে। পরে আমরা খুঁজে বের করলাম যে কোন জিনের দিয়ে এই লুসিফারিনটা তৈরি হয়। ওই জিনটা আমি তারপর তামাক গাছে ঢুকাই দিলাম। এরপর তামাক গাছের পাতাগুলো অন্ধকারে কি করে? একটু জ্বলজ্বল করে, গ্লো করে, বুঝছো? আচ্ছা, সব তামাকের উপর। ওয়ান অফ দ্য মোশন, না সরি, অন দ্য মোশন অফ হার্ট অ্যান্ড ব্লাড। দেখো, রক্ত চ্যাপ্টারের শুরুতে লেখা আছে যে মানুষের দেহে রক্ত সংবহন সম্পর্কে প্রথম ধারণা দেন কে? বলো? হার্ভি, উইলিয়াম হার্ভে, বুঝছো? তো এই হার্ট ব্লাড এগুলা নিয়ে যে বইটা লিখছে এটা আসলে হার্ভেই লিখছে। ওকে, হার্ভে লিখছে। প্যারেন্ট কাইমুলা লার্ভা কোন পর্বে দেখা যায়? তাহলে লার্ভা দশা যেহেতু অনেকগুলো আছে, লার্ভা থেকে প্রশ্ন দেওয়া সোজা। তাহলে তুমি মনে রাখবা প্রথম যে পর্ব পরিফেরা, এটা দুইটা লার্ভা দশা, এটা হচ্ছে মূলা, এটা হচ্ছে টুলা। মূলা দিয়ে কি মনে রাখবা? এই যে প্যারেন্ট কাইমুলা। টুলা দিয়ে কি মনে রাখবা? এমফিব্লাস্টুলা, এমফিব্লাস্টুলা। ওকে, আচ্ছা, দুইটা লার্ভা গেল। 2 নাম্বার পর্বের নাম নিডারিয়া। নিডারিয়া ন দিয়ে মনে রাখবা নুলা। নিডারিয়া কি মনে রাখবা বলো? নুলা। তাহলে টুলা মুলা, আর 2 নাম্বারের জন্য আছে নুলা। নুলা দিয়ে কি মনে রাখবা? প্ল্যানুলা, প্ল্যানুলা। নিডারিয়ার ক্ষেত্রে কি বলো? প্ল্যানুলা। প্রথম 2টা পর্বের লার্ভা দশা শিখে ফেললাম। টুলা মুলা প্রথমটার পরিফেরা, আর নিডারিয়া হচ্ছে নুলা, প্ল্যানুলা, হলো? আচ্ছা, তারপর অ্যানিলিডার ক্ষেত্রে কোন লার্ভা থাকে বলো? অ্যানিলিডা, মলাস্কা, ওদের ক্ষেত্রে থাকে ট্রকোফোর লার্ভা। কি লার্ভা বলো? ট্রকোফোর, বুঝছো? আবার র্যাবডিটিফর্ম লার্ভা, এটা খুব ইম্পর্টেন্ট। তো নেমাটোডের ক্ষেত্রে তুমি মনে রাখতে পারো মাই নেম ইজ র্যাপ। মাই দিয়ে মনে রাখবা মাইক্রোফাইল এরিয়া, মাইক্রো, কি নামটা কি বলো? এরকমই হবে। নেম দিয়ে মনে রাখবা নেমাটোডা, আর র্যাপ দিয়ে মনে রাখবা র্যাবডিটিফর্ম, র্যাবডিটিফর্ম। তাহলে মাই নেম ইজ র্যাপ, এটা দিয়ে বাকি লার্ভাগুলো মনে রাখলাম। ওকে, মেডুসা কোনো লার্ভা দশা না রে, মেডুসা নর্মাল একটা দশা, পরিণত দশা, যেটা মুক্ত থাকে তখন। ওকে, হলো? আর এটা থাকে অ্যামোসিট লার্ভা, ল্যাম্প্রেদের থাকে অ্যামোসিট, ল্যাম্প্রে। ওকে, ল্যাম্প্রে বা পেট্রোমাইজনটিটা, হ্যাঁ ওদেরই তো, ওদের থাকে অ্যামোসিট লার্ভা। লার্ভা দশাগুলো শিখে ফেললাম, একটু কঠিন লাগলো তোমার হয়তোবা। মলাস্কা পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে? মলাস্কা 5 নাম্বার পর্ব, ওকে ভাগও করা হয়েছে 5টা শ্রেণীতে, জেনে রাখো, ঠিক আছে?
লাংফিশের লেজ কোন কোন ধরনের? লাংফিশ বলা হয় কাদের? সার্কোপটেরিজিদের। সার্কোপটেরিজি মানে কি? মাংসল পাখনাযুক্ত মাছ। তাহলে আমি একটা মাছ আঁকি, দেখো, মনে করো এটা একটা সার্কোপটেরিজির মাছ, এটা ওর লেজ, লেজটা হচ্ছে ডাইফাই সার্কাল, এটা ওর মাথা। তো ওর যে পাখনাগুলো এগুলো দেখো কিরকম মাংস, এই যে এটা মাংসল, ওকে, মাংসল পাখনাযুক্ত মাছ, তাই এটাকে বলা হয় সার্কোপটেরিজি। আর এদের আরেক নাম হচ্ছে লাংফিশ। তো এদের লেজটা কেমন বলো? ডাইফাই সার্কাল এটা। আর যদি এটা হাঙর হইতো, হাঙর দেখতে কেমন? এই তো মোটামুটি হাঙর এঁকে ফেললাম, তাই না? হাঙরের লেজটা কেমন? একদিকে বড় একদিকে ছোট, তো এরকম লেজকে কি বলা যায়? হেটারো সার্কাল। হেটারো মানে ভিন্ন। আর রুই মাছের লেজ দেখলে দেখবা সুন্দর, দুইটা অংশই সমান, তাই এটাকে বলবো হোমো সার্কাল। লেজগুলা পারলাম। হাঙর হচ্ছে কনভিকথিস, এই ক্লাসের অন্তর্ভুক্ত, তরুণাস্থিময় মাছ। রুই মাছ হচ্ছে একটিনোপটেরিজি। একটিনোপটেরিজি হচ্ছে অস্থিময় মাছ, ওদের থাকবে হোমো সার্কাল। আর সার্কোপটেরিজি মাংসল পিণ্ডযুক্ত মাছ বা লাংফিশ, এদের থাকবে ডাইফাই সার্কাল। আইসের ক্ষেত্রে যদি আসি, ওর আইসের নাম গ্যানোয়েট, ওর আইসের নাম হচ্ছে প্ল্যাকোয়েট। আর রুই মাছের আইসের নাম হচ্ছে সাইক্লয়েড। বুঝছো? কোন কোষ হাইড্রার মুকুল সৃষ্টিতে অংশ নেয়? তাহলে মুকুল, এটা তৈরি হয় হাইড্রার, মুকুল তৈরি হাইড্রার প্রধান অযৌন জনন ইন্টারস্টিশিয়াল সেল, যে কিনা সব কোষে পরিণত হতে পারে, সেই মুকুল তৈরি করে দেয়। ওকে, আচ্ছা। নিডোসাইট কি কাজ করে পারো তোমরা? শিকার ধরতে, আত্মরক্ষা করতে। জার্ম সেল বা জনন কোষ নিষেক ঘটাবে। এই তো। ঘাসফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলামটা কয়টা খণ্ডকে বিভক্ত? খেয়াল করো, এই অ্যান্টেনার গোড়াটাকে আমরা বলবো স্কেপ। কি বলবো বলো? স্কেপ। তারপরের খণ্ডটাকে বলবো পেডিসেল। কি বলবো? পেডিসেল। এরপর থেকে শুরু ফ্লাজেলা। তো ধরো এটা হচ্ছে ফ্লাজেলা, এন্ড এই ফ্লাজেলার বেশ কয়েকটা খণ্ডক থাকে। এই খণ্ডকগুলাকে, এরকম কয়টা খণ্ডক থাকে? 25টা। বুঝছো? স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। ফ্লাজেলামে কয়টা খণ্ডক থাকে? 25টা। ঘাসফড়িং এর পাকস্থলীতে কত জোড়া হেপাটিক সিকা থাকে? ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র মোটামুটি 6-এর খেলা, সবই 6। বুঝছো? এই শুধু আচ্ছা, তাহলে হেপাটিক সিকার আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক সিকা, এটা থাকবে 6 জোড়া। হলো? পারছো? রুই মাছের সিলিয়াকো মেসেন্টারিক ধমনী কোথায় রক্ত সরবরাহ করবে? সিলিয়াকো মেসেন্টারিক মানেই হচ্ছে অন্ত্র। বুঝছো? তাহলে শ্রোণী পাকনা রক্ত সরবরাহ করবে কে? ইলিয়াক ধমনী। ইলিয়াম মানেই হচ্ছে শ্রোণী, ইলিয়াক ধমনী শ্রোণী পাকনা রক্ত দিবে। দেহ প্রাচীরে কে দিবে বলো? প্যারাইটাল ধমনী, প্যারাইটাল। বৃক্কে কে দিবে? রেনাল। তাহলে এই পার্টটা ইম্পর্টেন্ট আছে, কোন ধমনী কোথায় রক্ত নিয়ে যাবে বলো? ক্যারোটিড কোথায় রক্ত নিয়ে যাবে? করোনারি কোথায় রক্ত নিয়ে যাবে? সিরিয়ালি লিখবা। ক্যারোটিড কোথায়, করোনারি কোথায়? লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসের ক্ষেত্রে কোনটা সঠিক? লালার পিএইচ হচ্ছে 6.8 থেকে 7.4। বুঝছো? যদিও এটা একটু ক্ষারীয় বেশি দেখা যাচ্ছে, কিন্তু এটাকে আসলে বইতে লিখছে কিছুটা অম্লীয়। ভাই, ধমনীর রক্তে অক্সিজেনের পরিমাণ কত ভাগ? শিরার রক্তে অক্সিজেনের পরিমাণ কত ভাগ? আসতেছি। মাথায়, মাথায় না বলে ব্রেইন বললে বেটার, তাই না? ক্যারোটিড ধমনী ব্রেইনে রক্ত নিয়ে যায়, আর করোনারি হার্টে রক্ত নিয়ে যায়। ওকে। কোন হরমোন পাচক রস নিঃসরণ করে? পাচক রস মানে গ্যাস্ট্রিক জুস, তো গ্যাস্ট্রিক জুস নিঃসরণের জন্য কাজ করে গ্যাস্ট্রিন। ওকে। আর ইনসুলিন গ্লুকাগন মেডিকেলেও আসছে, না পারলে হবেই না। কার কাছ থেকে খরিত হয় গ্লুকাগন? অগ্নাশয়ের আলফা কোষ থেকে, আর ইনসুলিন বিটা কোষ থেকে। পারলাম? ওকে। মানুষের যকৃত দেহের ওজনের প্রায় কত ভাগ? 3 থেকে 5 ভাগ। সাবক্লিভিয়ান কোথায় রক্ত নিয়ে যাবে? রুই মাছের ক্ষেত্রে সাবক্লিভিয়ান ধমনী তার বক্ষ পাকনা এবং বক্ষ অস্থিচক্রে রক্ত নিয়ে যাবে। তোমার ক্ষেত্রে তো বক্ষ পাকনা নাই, তোমার ক্ষেত্রে এই যে কাঁধ এবং বাহুতে রক্ত নিয়ে যাবে, সাবক্লিভিয়ান ধমনী এইখানটায় থাকবে। ওকে।
আর রুই মাছের এখানে কি আছে, ওর পাখনা আছে, ওই পাখনায় রক্ত নিয়ে যাবে। এই যকৃত নিয়ে পড়াশোনা করে, যকৃত একটা ইম্পর্টেন্ট টপিক। কোন হরমোনটা যকৃতে ত্বরিত ধ্বংসপ্রাপ্ত হয়? ত্বরিত মানে কি? খুব দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয়। যখন তুমি রেগে যাও, তুমি খুব হিংস্র হয়ে যাও, উগ্র হয়ে যাও, ছেলেরা বিশেষ করে, তখন তোমার কোনটা ঘটিত হয় জানো? টেস্টোস্টেরন বেশি ঘটিত হয়ে যায়, বুঝছো? এই তখন তুমি উগ্র হয়ে যাও, হিংস্র হয়ে যাও। তো ওই উগ্রতা কি থাকে, নাকি একটু পরেই তুমি শান্ত হয়ে যাও, রাগটা পড়ে যায়? তো এই টেস্টোস্টেরনটা আসলে ত্বরিত ধ্বংস করা হয়, খুব দ্রুতই নষ্ট করে ফেলা হয়, যকৃত করে ফেলে। টেস্টোস্টেরন, তারপর আছে এলডোস্টেরন। টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন এগুলো কি হয় বলো? দ্রুত নষ্ট হয়। ওকে, বাকিগুলো ধীরে। প্রতি ঘন মিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা কত? তো অণুচক্রিকার সংখ্যা আমি জানি 1.5 লাখ থেকে নিয়ে, কত তোমার বইতে লেখা, 1.5 থেকে নিয়ে 4 লাখ, যদি ভুল না করে থাকি, পার কিউবিক মিলিমিটার, রাইট? এখন এইখানে তো কোনোটাই উত্তর না, তাহলে কোনটা দাগাবো? এটা খুব ন্যারো বর্ডার, এটা বাদ। এইটাও খুব ন্যারো, এইটাও একটু বেশি। তাহলে আমার পারফেক্ট হচ্ছে 2.5 থেকে 5। এটাকেই বেটার অ্যান্সার মনে হচ্ছে। এরকম বুদ্ধি করে উত্তর দিয়ে আসতে হবে, সঠিক উত্তরের সাথে যেটা সবচেয়ে কাছাকাছি ওটা দেখাবো। তাহলে তোমরা এখন লিখে ফেলো, লিউকোসাইটোসিসে লিউকোসাইটোসিসে ডব্লিউবিসির পরিমাণ কেমন হবে, মানে কত, কত হবে, সংখ্যাগত ভাবে বুঝাও। লিউকোসাইটোসিসে ডব্লিউবিসির পরিমাণ কেমন হবে? বলতে থাকো। মানুষের বাম ফুসফুস কত ভাবে বিভক্ত? আচ্ছা, খুব ভালো কথা। বিভক্ত হইতে পারে প্রাথমিকভাবে, আমি 2টা ফুসফুস আঁকবো। আমাদের ডান ফুসফুস, বাম ফুসফুস। ডান ফুসফুস হচ্ছে 3টা ভাগে বিভক্ত। ওকে, বাম ফুসফুস হচ্ছে 2টা ভাগে বিভক্ত। এই ভাগগুলোকে আমরা বলি লোব বা খণ্ড। তো লিউকোসাইটোসিসে ডব্লিউবিসির পরিমাণ কত হবে? পার কিউবিক মিলিমিটারে 11,000-এর বেশি। ভেরি গুড। লিউকোপেনিয়া হলে 4,000-এর কম। ওকে, যারা পারছো, গুড। তাহলে এখানে আসলে লোব, লোব সম্পর্কে জানতে চাইছে, তাহলে কি হবে উত্তর? 2। যদি লোবিউল সম্পর্কে জানতে চাইতো তাহলে হয়তো অসংখ্য। মাঝখানে কি আছে? সেগমেন্ট। সেগমেন্ট কয়টা বলো এখানে? সেগমেন্ট এখানে আছে হচ্ছে 10টা, আর এখানে আছে 8টা। লোব কয়টা? লোব এখানে 3টা, এখানে 2টা। এটা হচ্ছে রাইট, লেফট। পারলাম? বলো। ফুসফুসের কৈশিক জালিকায় দেহ থেকে আগত রক্ত অক্সিজেনের চাপ কত? এটা বেশ কঠিন প্রশ্ন, আই নো দ্যাট। প্রশ্নটা আগে বুঝছো কিনা? বুঝো না আই গেস। ধরো দিস ইজ হার্ট। হার্ট থেকে রক্ত আসছে কোথায়? ফুসফুসে। ধরো এটা হচ্ছে তোমার অ্যালভিউলাস। বাবা, আচ্ছা, তো হার্ট থেকে ফুসফুসে কৈশিক জালিকায় রক্ত কেন গেছে, কোন উদ্দেশ্যে? বিশুদ্ধ হওয়ার জন্য, অক্সিজেন পূর্ণ হওয়ার জন্য। তো তোমার কাছে জানতে চাইছে যে এই অংশে দেহ থেকে আগত রক্তে, দেহ থেকে রক্ত আসছে কোনটা? এইটা। এই রক্তটা দেহ থেকে এসে হার্টে গেছিল, হার্ট থেকে পরবর্তীতে এটা ফুসফুসে গেছে। এই রক্তে অক্সিজেনের চাপ কত? আমাকে বলো, অক্সিজেনের চাপ কি এখানে বেশি না কম? উত্তর হচ্ছে কম, কারণ এটা দেহ থেকে আসছে, এখানে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্তে ভরপুর। এই ধরনের প্রশ্নে উত্তর হবে হয় 40, নয়তো 46, নয়তো 107। এত মিলিমিটার মার্কারি। দেখো তো অপশনে কি আছে? অপশনে 46 আছে, 107 আছে না, শুধু 40 আছে। চোখ বন্ধ করো, তুমি উত্তর দিয়ে দিতে পারো। হয় 40 হবে, নয়তো 46 হবে, নয়তো 107 হবে। বুঝছো? এটা হচ্ছে একটা বুদ্ধি আর কি। আর অপশন যদি 3টাই থাকে তখন একটু তোমার জন্য প্যারা। তখন তুমি চিন্তা করবা যে এখানে কি অক্সিজেনটা বেশি না কম। যেমন দেহ থেকে আগত রক্ত বলছে না, তাহলে তো অক্সিজেনটা এখানে কম। তো সেক্ষেত্রে কত হবে এখানে বলো? অক্সিজেনের প্রেশার হবে 40। এরপরে যখন ফুসফুস থেকে, অ্যালভিলাস থেকে অক্সিজেন ঢুকবে, তখন এই এই পাশের রক্তটা, এটা তো অক্সিজেন পূর্ণ রক্ত হয়ে যাবে। এইখানে অক্সিজেন প্রেশার হয়ে যাবে 107, 40 থেকে বেড়ে 107। বুঝতেছো? অপরদিকে কার্বন ডাইঅক্সাইড এখানে ছিল 46, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে চলে যাবে,
তার প্রেশার কমে হয়ে যাবে 40। এই সব জায়গায় খেলাটা শুধুমাত্র এই 40 46 আর 107 শুধু একবারই। ফুসফুস থেকে যখন অক্সিজেনটা ঢুকবে তখন প্রেশারটা অনেক বেড়ে যাবে, তখন হচ্ছে 100। এই প্রেশারের নাম যেন কি? পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ। ওকে, তাহলে আংশিক চাপ থেকে যদি প্রশ্ন আসে মানে ফুসফুসের ভেতরে, তখন তুমি 40 46 107 এই তিনটার মধ্যে যে কোনো একটা দাগাবা। আর তিনটা অপশন থাকলে চিন্তা করবো ওইখানে কি অক্সিজেনের পরিমাণ বেশি কিনা, বা কার্বন ডাইঅক্সাইডের প্রশ্ন আসলে ওইখানে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি কিনা। বেশি হইলে 46, কম হইলে পরিমাণ কম হইলে 40। ওকে, চোখের উপর দিকের ব্যথা বা চাপ অনুভূত হলে সাইনোসাইটিসের কোন সাইনাস? আচ্ছা, তোমরা জানো আমাদের 4 জোড়া সাইনাস থাকে, রাইট? তো 4 জোড়া সাইনাসের মধ্যে চোখের উপরে যদি ব্যথা হয়, চোখের ঠিক উপরে, তার মানে কি এখানে কি? এখানে হচ্ছে ফ্রন্টাল সাইনাস। আর গালটা কি বলো? ম্যাক্সিলারি সাইনাস। তো দাঁতে যদি ব্যথা হয় বা গাল অঞ্চলে ব্যথা হয়, তাহলে ম্যাক্সিলারি সাইনাস আক্রান্ত হয়েছে, বুঝছো? আর দুই চোখের মাঝখানে ধরো এইখানটাতে, পড়িস না, ধরো এইখানটাতে, তাহলে কি বলবা? তাহলে হচ্ছে অ্যাথময়েড। দুই চোখের মাঝখানে একটু গভীর দিকে এখানে আছে কি বলো? অ্যাথময়েড। আর চোখের একদম পেছনে ব্যথা হচ্ছে, যেটা বাইরে থেকে দেখানো যাচ্ছে না, ওটার নাম হচ্ছে স্ফেনোয়েড, বুঝছো? তাহলে যদি বলো দুই চোখের মাঝখানে, তাহলে বলবো অ্যাথময়েড। চোখের পেছনে স্ফেনোয়েড, চোখের উপরে ফ্রন্টাল, আর চোখের নিচে বা গাল অঞ্চলে ম্যাক্সিলারি। সবাই কি বুঝছো? উত্তর কি হবে তাহলে? উপর দিকে যেহেতু হয়েছে তাহলে এটা ফ্রন্টাল। সমপ্রকটতার কারণে কালো পালক ও সাদা পালক মুরগির ক্রসে F1 জন্য সবাই কোন বর্ণের হবে? দেখো, সমপ্রকটতা বুঝো, সমানভাবে প্রকট, তাহলে কালো দেখা যাবে, সাদা দেখা যাবে। দুইটা রঙই কোথায় পাবা? কালো সাদা চেক যুক্ত হলে দুইটা রং পাবা। আর যদি এখানে বলতো অসম্পূর্ণ প্রকটতার জন্য, তাহলে কেউই প্রকট হইতে পারতো না। কালো প্রকট হইতে পারতো না, সাদা প্রকট হইতে পারতো না। দুইজন মিলেমিশে তখন একটা রং করতো, ধূসর হইতো, তখন উত্তর হইতো কি? ধূসর। যেমন এটা তুমি দেখতে পাও সন্ধ্যা মালতীর ক্ষেত্রে, সাদাও হইতে পারে না ফুলটা, লালও হইতে পারে না, মাঝামাঝি গোলাপি হয়ে যায়, অসম্পূর্ণ প্রকটতার জন্য। বাট এখানে তো কোনো প্রকটতা অসম্পূর্ণ না, দুইজনই সমানভাবে প্রকট, মানে দুইজনকেই তুমি দেখতে পাবে আলাদা আলাদা করে। ওকে, অনুপাতটা লিখে ফেলো, সমপ্রকটতার অনুপাতটা লিখে ফেলো। ক্রস থেকে প্রশ্নগুলো আসে। একটা স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিয়া রোগের বাহক মহিলার বিয়ে হয়েছে, শতকরা কতগুলো পুত্র সন্তান হিমোফিলিক হবে বাচ্চারা? ওকে, চলো আমরা হিসাব করে ফেলি। স্বাভাবিক পুরুষের জন্য এক্স বড় হাতের এইচ ওয়াই, বাহক মহিলার জন্য এক্স বড় হাতের এইচ, আর আক্রান্ত জিনটা হচ্ছে এক্স ছোট হাতের এইচ। তাহলে এখান থেকে গ্যামেট তৈরি হবে এইটা, এইটা, এখান থেকে গ্যামেট তৈরি হবে এইটা, এটা। এবার কে কার সাথে মিলিত হবে আমরা জানি না, আমরা সম্ভবত হিসাব করি। আমরা শুধু কি কি জিজ্ঞেস করছে? পুত্র সন্তান। তাহলে আমি এই শুধু ওয়াই ক্রোমোজোমের ক্রসটা করলেই হচ্ছে। ওয়াই ক্রোমোজোম যদি এখানে গিয়ে মিলিত হয়, তাহলে তার জিনোটাইপ হবে এক্স বড় হাতের ওয়াই, ঠিক আছে? তাহলে কত পার্সেন্ট বলো? এটা ভালো হইলো। যদি এর সাথে মিলিত হয় তাহলে কি হবে? হিমোফিলিক হয়ে যাবে না? মেয়েরা তো বাহক হইতে পারে, ছেলেরা বাহক হইতে পারে না। এই ছেলে আক্রান্ত, ঠিক। এখন তুমি আমাকে বলবা যে তাহলে আমাদের দুইটা ছেলে যদি হয়, তার মধ্যে এক একটা ছেলের বর্ণাঢ্য হওয়ার, সরি, হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%, রাইট? 50%, কিন্তু অপশনে কি 50% আছে? নাই। তাহলে কি দেখাবো? নান। আচ্ছা, আর যদি বলতো যে তাদের সন্তানদের মধ্যে কত পার্সেন্ট হিমোফিলিক হবে, সন্তানদের মধ্যে, আলাদা করে পুত্র সন্তান বলে নাই, তখন 4টা সন্তানের মধ্যে হিসাব করে দেখতাম একজন হিমোফিলিক, মেয়েরা কেউ হবে না হিমোফিলিয়া, বুঝছো? তখন আমি আনসার তাকাইতে পারতাম 25%, বাট এখানে স্পষ্ট করে লিখে দিয়েছে পুত্র সন্তান। তো পুত্র সন্তান দুইটা হইলে একটা হিমোফিলিক, তাহলে কত হচ্ছে সম্ভাবনা? 50%, যেটা অপশনে নাই। বুঝলা কিনা? পাখির ডানা, তিমির ফ্লিপার, বিড়ালের অগ্রপথ, মানুষের হাত, এগুলা কিসের উদাহরণ? খেয়াল করো, যখন কয়েকটা অঙ্গ, এদের গঠন সেম কিন্তু কাজ ভিন্ন, তখন এটাকে বলবো সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান, বুঝছো? একই টাইপের গঠন, এক্স রে করলে দেখতে পাবা হাড্ডিগুলা, স্ট্রাকচারটা একই রকমের কিন্তু কাজ ডিফারেন্ট। এখানে তাই দেখতে পাচ্ছি। পাখির ডানাতে তুমি যেমন দেখতে পাবা
তিমির ফ্লিপারেও দেখতে পাবা, বিড়ালের অগ্রপথ, মানুষের হাত, সবার ক্ষেত্রেই দেখতে পাবা একটা হিউমেরাস আছে, রেডিয়াস আলনা আছে, কার্পাল মেটা কার্পাল এগুলো আছে। তাহলে এদেরকে বলা যায় সমসংস্থ অঙ্গ। সমবৃত্তি কখন বলবা? যখন গঠন ডিফারেন্ট কিন্তু কাজ সেম, তখন তাকে বলবা সমবৃত্তি অঙ্গ। বুঝছো? কিরকম ভাই? যেমন ধরো পাখির ডানা আর পতঙ্গের ডানা আর বাদুড়ের ডানা, এতে তিনজনের গঠন টোটালি ডিফারেন্ট। পতঙ্গের ডানায় কোনো হাড্ডিই নেই, কিন্তু এদের কাজ সেম, এরা উঠতে হেল্প করে, তাহলে এরা সমবৃত্তি। পারছি? ওকে। কোনটা পায়ের অস্থি নয়? ফিবুলা, প্যাটেলা, মেটাটার্সাল সবই পায়ের অস্থি। মেটাকার্পাল, মেটাকার্পাল হচ্ছে পাম, কি বলে এটাকে, হ্যান্ড বা হাতের অস্থি। হাতের করতলে 5টা অস্থি কি নামে? এই একই টাইপের প্রশ্ন। করতলের অস্থি 5টা হচ্ছে মেটাকার্পাল, কবজির 8টা অস্থি হচ্ছে কার্পাল। পারতেছি। কোন বাইসেপস পেশি পুরো বাহুকে ঊর্ধ্ব বাহুর উপরে ভাঁজ করতে সহায়তা করে? আচ্ছা, মানে বাইসেপস তো ভাঁজ করতে সহায়তা করবে, তাই বাইসেপসকে আমি কি নামে ডাকতে পারি? যে ভাঁজ করতে সহায়তা করবে, ভাঁজের ইংরেজি কি? ফ্লেক্স। তাহলে ফ্লেক্সর বলবা। বুঝছো? তাহলে আমি হাত যদি এভাবে ভাঁজ করি, কে সহযোগিতা করলো? এই বাইসেপসটা। এই বাইসেপসটা বেসিকলি এই টেন্ডনের মাধ্যমে হাতটাকে টেনে দেহের কাছে এনে সহযোগিতা করলো, তাই এটাকে আমি বলবো ফ্লেক্সর পেশি। আর এক্সটেন্সর পেশি কোনটা? ট্রাইসেপস। তুমি কোনোভাবে বাইসেপস দিয়ে ধাক্কা মেরে হাতকে সোজা করতে পারবে না। তুমি যদি বলো বাইসেপস একটা ধাক্কা দেয়, পেশি ধাক্কা দিতে পারে না, পেশি টেনে টেনে কাজ করে। তো এখানকার ট্রাইসেপস এবার সংকুচিত হয়ে টান ফেলবে কোথায়? এখানে। দেখো এখানে টান পড়তেছে, ট্রাইসেপস যখন সংকুচিত হচ্ছে এখানে টান পড়তেছে, এন্ড হাত তখন প্রসারিত হচ্ছে। ট্রাইসেপসকে বলা যায় এক্সটেন্সর। বুঝছো? এক্সটেন্সর এক্সাম্পল কি বলো? ট্রাইসেপস। লিভেটার মানে কি? যে উপরে তুলবে। ধরো আমার চোয়ালটা পড়ে গেল প্রশ্ন দেখে, এইখানকার যে পেশিগুলো আছে এগুলো হচ্ছে ম্যাসেটার পেশি। এই ম্যাসেটার পেশি পরন্ত চোয়ালকে উপরে তুলবে, তাহলে ওরা হচ্ছে লিভেটার। ম্যাসেটার পেশিগুলো হচ্ছে লিভেটার। অ্যাডাক্টর মানে কি? দেহের কাছে নিয়ে আসবে, অ্যাড করবে। ওকে। ল্যাটিসিমাস ডরসি এই মাসেলটা হচ্ছে অ্যাডাক্টর। ওকে, বুঝছো? তাহলে আমাদের ডিসকাশন এন্ডস। থ্যাংক ইউ। অল্প কিছু প্রশ্ন আলোচনা করলাম, এই প্রশ্নের সাথে রিলেটেড টপিকগুলো অবশ্যই তুমি পড়বা। এবার তোমাদের অনেকগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমরা জিজ্ঞেস করে এগুলো উত্তর দিয়ে আমরা ক্লাস শেষ করব। যে কার কি প্রশ্ন, শুধুমাত্র কোশ্চেন সলভ সেশন ছিল না, আমরা এখানে গাইডলাইন সেশনও রাখছি। তো তোমরা তোমাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারো, আমি উত্তর দিচ্ছি। যারা পার্টিসিপেট করলো তাদেরকে থ্যাংক ইউ। ওকে। শুরুতে অনেকগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আবার করতে পারো যেগুলো আমি উত্তর দেইনি। আর যাদের কোনো প্রশ্ন নাই তারা চলে যাও। ভাই, প্রতি শিফট থেকে কতজন টিকে? আচ্ছা, আমি গত বছর পর্যন্ত যেটা জানতাম, খুব সম্ভবত 310টা সিট, 155টা ছেলেদের, 155টা মেয়েদের। বুঝছো? তো ছেলেদের খুশি হওয়ার কারণ আছে, কারণ ছেলেদের প্রতিদ্বন্দ্বিতা কম, কারণ ছেলেরা বায়োলজি একটু কম পড়ে। হ্যাঁ, এটা মানে জাতিগতভাবে। অ্যান্ড মেয়েরা হচ্ছে মেডিকেলের জন্য বেশি পড়ে, অ্যান্ড ওরাও বায়োলজি বেশি পারে, সো মেয়েদের প্রতিদ্বন্দ্বিতা একটু বেশি হয়, অ্যান্ড কাটমার্ক মেয়েদের ক্ষেত্রে একটু বেশি থাকে। এখন এইটা হচ্ছে এই বছরও কি, আসলে এই বছর তো শিফট ভিত্তিক শুনছি, এখন এই ছেলে মেয়ের এই কোটার ব্যাপারগুলো আছে কিনা নট শিওর। সার্কুলারে তোমরা দেখতে পারো, আমি আগে এই তথ্যগুলো জানতাম যে ছেলে মেয়ে ইকুয়াল সংখ্যক সিট পাবে আর কি। এই আউট অফ সিলেবাস থেকে খুব অল্প আসবে। বুঝছো? আর আসলে আমাদের হাতে সময় নেই, কিছু করার নেই, মিনিমাল আসবে। আসলে তুমি যদি না পারো তোমার বন্ধুরাও পারবে না। কেমিস্ট্রি একটা শর্ট ক্লাস দিতে বলেন মাইনুল ভাইকে, টাইমই তো নাই হাতে। জিপিএ ছাড়া, উইদাউট জিপিএ হিসাব করার তো কোনো সুযোগ নাই। তুমি জিপিএ সহ হিসাব করো, জিপিএ সহ তোমার 78+ পাওয়া উচিত আমার কাছে মনে হয়। ঠিক আছে? এই, আর এক এক শিফটে এক এক রকম হইতে পারে, শিফট ওয়াইজ যেহেতু রেজাল্ট হয়, তাহলে এক এক শিফটে এক এক রকম হইতে পারে কাট মার্কস। বুঝছো? এই ডিপেন্ডস। আর আরেকটা কথা, তোমরা যারা এগ্রির জন্য পড়ছো তারা চাইলে জাহাঙ্গীরনগর ডি এর পরীক্ষা দিতে গেলে দেখবা যে নেটওয়ার্ক সিরিজের প্যান্ডেল আছে বা সেন্টার আছে। হ্যাঁ, ওইখান থেকে তোমরা চাইলে নেটওয়ার্কের যে
কোশ্চেন ব্যাংক বা আদার স্টাফ এগুলো কালেক্ট করতে পারো। হোসেন ভাই আমাকে ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করার জন্য বললেন, আমার শেষ ভাগে এসে মনে পড়লো। ঠিক আছে, তো জাহাঙ্গীরনগর ডি পরীক্ষা দিতে গেলে নেটওয়ার্কের স্টল ঘুরে আইসো। হ্যাঁ, হোসেন ভাই তোমাদের দাওয়াত দিচ্ছেন, এই আর কি। হ্যাঁ বললাম তো। আর কোনো প্রশ্ন আছে কিনা বলো? আর কোনো প্রশ্ন না থাকলে আমরা, ভাই জিপিএ সহ 78 পাইলে হবে? আচ্ছা, এইভাবে তো আসলে বললাম না, বলা যায় না। তুমি এটা মিনিমাল একটা টার্গেট নিয়ে পড়তে পারো। হ্যাঁ, এটা তো ফ্র্যাকশন হইতে পারে, ভাগ হইতে পারে, কম হইতে পারে, বেশি হইতে পারে, হু নোজ। এভাবে তো কেউই বলতে পারবে না পৃথিবীর। হ্যাঁ, এগ্রিতে শর্টের বাইরে কোশ্চেন থাকে, গত বছর ছিল, ঠিক আছে, এই বছর থাকতে পারে। দ্যাটস ওয়াই আমি কি করব, আমি যেমন ধরো আমাদের যে ফিজিক্স সেন্টার্সের কোর্সটা, ওটা কিন্তু মাত্র 999 টাকা এখন। হ্যাঁ, মানে যেহেতু হাতে সময় খুব কম, তো আমরা চাচ্ছি যে যারা পড়তে চায় পড়ুক, যারা ক্লাসগুলো দেখতে চায় দেখুক। হ্যাঁ, তো আমার বায়োলজির 6টা ক্লাস ছিল, এর মধ্যে 5টা শেষ, যেগুলো শর্টের উপর ছিল, অ্যান্ড একটা ক্লাস হচ্ছে শর্টের বাইরে। বুঝছো, শর্টের বাইরে যে 5টা চ্যাপ্টার, ওই 5টা চ্যাপ্টারের উপর। তো ওই ক্লাসটাতে আমরা চেষ্টা করব যতটুকু কভার করা যায়, 5টা চ্যাপ্টার থেকে যতটুকু কভার করা যায়, পরীক্ষা আসলে যেন আমরা পারি। এই আচ্ছা, এই বুঝছো। লাস্ট ফ্রাইডে ছিলাম ভাই, একটু প্রোমো কোড দেন। আলাদা করে প্রোমো কোড লাগবে না, তোমরা জাস্ট এগ্রি ব্যাচের জন্য ফিজিক্স সেন্টার্স এগ্রি ব্যাচ লিখলেই চলে আসে, গুগলে লিখলে তারপর ডিরেক্ট ভর্তি হতে পারবে। এখন আর কোনো প্রোমোর ব্যাপার নেই, বুঝছো। জয়েন করে ফেলতে পারো, আগে যেই দিতে পারো, অথবা এখনো জয়েন করে ফেলতে পারো, তোমার ইচ্ছা। এক্সামের স্কেডিউলের জন্য ক্লাস করা টাফ হয়ে যায় ডেফিনেটলি। এখন তুমি সব ক্লাস করবা না, তুমি আর্কাইভে যাবা। আর্কাইভ বলতে মানে যে ক্লাসগুলো হয়ে গেছে, হ্যাঁ, ওইখানে যাবা, গিয়ে তোমার যেটা দরকার ওইটুকু দেখবা। ঠিক আছে, তুমি বায়োলজি পারো, তুমি মেডিকেলের জন্য পড়ছো, বায়োলজি ক্লাস করো না, তুমি বরং ম্যাথ আর ফিজিক্সের ছোট ছোট ক্লাস আছে যে, ওইগুলো দেখো। বুঝছো, এই এই হচ্ছে কথা। বা ওইটারও সবগুলা দেখবা না, যে টপিকটা তোমার মনে হয় দেখা উচিত ওইটা দেখবা। ওকে, তাহলে আমরা আজকের মতো শেষ করি ছোট্ট ক্লাসে। তোমাদেরকে থ্যাংক ইউ এই ক্লাসটা তোমাদের সাহস দেওয়ার জন্য। কি ধরনের প্রশ্ন আসে তোমরা দেখতে পারলা, মোরলেস এই টাইপের প্রশ্নই দেখতে পাবা। সো নিজে পড়ো। টু বি অনেস্ট, আমি এরকম ড্রামাটিক কেউ না যে তোমার একটা ক্লাস নিয়ে তোমাকে একদম আমি মানে একদম কি বলে জিরো থেকে হিরো করে দিব, এরকম কেউ না। এন্ড এই ক্লাসটা ওই লেভেলেরও কিছু না, বাট এই ক্লাসটা তোমার একটা সেন্স দিয়েছে যে কি টাইপের প্রশ্ন আসে, এন্ড ওইটার প্রাসঙ্গিক আলোচনাগুলো জেনে তোমার পুরোনো পড়াগুলো একটু রিভিউ হয়েছে। এটাই আমার ইন্টেনশন ছিল। হ্যাঁ, এন্ড এটার আগে আমি চাইলে ম্যারাথন ক্লাস নিতে পারতাম, কিন্তু ম্যারাথনটা নিব হচ্ছে আমি এগ্রি এবং সিইউ কে কেন্দ্র করে। ওকে, বোটানির বোটানির যে 7টা চ্যাপ্টার, হ্যাঁ, শর্টের ভেতরের, ওইগুলা সাথে একটু এক্সট্রা আলোচনা করে দিব ইনশাল্লাহ। দেখা যাক, আল্লাহ ভরসা, 27 তারিখে সেটা নিব। ওকে, পিডিএফটা দিয়েন, পিডিএফটা যে কই দিব। আচ্ছা, পিডিএফটা এটা ক্যাপশনে দিয়ে দিব, ঠিক আছে, পিডিএফটা এটা ক্যাপশনে দিয়ে দিব। ওকে, আচ্ছা, বিতংশী বলছে আপনার ক্লাস অসম্ভব ভালো লাগে, আমি চাই যে আমার ক্লাস আর তোমার করতে না হোক, তুমি ভালো জায়গায় তাড়াতাড়ি চান্স পাওয়া যাও, ঠিক আছে। এরপর নিজে আরো ভালো ভালো ক্লাস নাও বাচ্চাদের জন্য, তোমার জুনিয়রদের জন্য। আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম সবাইকে।